নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানার খোঁজে। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। উপন্যাসের চতুর্থ পর্ব। রাতটা প্রবোধচন্দ্র মন্দিরের চাতালে শুয়ে বসে কাটিয়ে দিল। ঘুম প্রায় হলই না। আধো ঘুমের মধ্যে কতবার ভৈরবী মায়ের মুখখানা দেখল ঠিক নেই। আধো ঘুমের মধ্যেই এক একবার মনে হলো সে যেন বিশেষ কোনো আনন্দের উৎসের সামনে দাঁড়িয়ে আছে। সেই উৎসের মধ্যেও ভৈরবী মায়ের মুখের ছায়া দুলছে। আর সম্পূর্ণ জাগ্রত অবস্থায়ও থেকে থেকে মনে হয়েছে সে এই জীবনের কিছু একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। রাত 4টে মন্দিরের চাতাল ছেড়ে নেমে এসেছে। ছোট সুটকেসটা সেখানেই একজনের জিম্মায় রেখেছিল। এক প্রস্থ জামাকাপড় বার করে ভোর 4:30-এর মধ্যে স্নান আদি সেরে ফেলল। তারপর অধীর প্রতীক্ষা। শ্মশানের কাছাকাছি ঘোরাঘুরি করতে লাগলো। কঙ্কালমালির ডেরার সামনে এসে দাঁড়ালো যখন, সকাল তখন 5:15 হবে। ফাল্গুনের শেষ সেটা। ভোরের আলো তখনও খুব ভালো করে জাগেনি, তবে ফাঁকা শ্মশানে ভোর একটু তাড়াতাড়ি হয়। ডেরার কাছাকাছি এসে থমকে দাঁড়ালো। সদ্য স্নান সেরে ভৈরবী মা দাওয়ার তারে ভেজা বসন শুকোতে দিচ্ছেন। আদুর গায়ে শুকনো রক্তাম্বর জড়ানো। দুহাত তুলে তারে ভেজা কাপড় মেলে দিতে গিয়ে বুকের বসন অনেকটা স্খলিত। কাপড় মেলে ভৈরবী মা থমকে দাঁড়ালেন। 25-30 গজ দূরে গত সন্ধ্যার সেই ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে। দেখলেন একটু, তারপর ভিতরে চলে গেলেন। মিনিট 3-4-এর মধ্যে আবার বেরুলেন। রক্তাম্বর বেশ বাস সুবিন্যস্ত। মাথা নেড়ে ডাকলেন। প্রবোধচন্দ্র পায়ে পায়ে দাওয়ার সামনে এসে দাঁড়ালো। অপলক চোখে ভৈরবী মা তার আপাদমস্তক নিরীক্ষণ করলেন। যাকে দেখছেন তার চোখ নিজের পায়ের দিকে। মাটির দেয়ালের পেরেকে টাঙানো দুটো কুশাসন নামিয়ে দাওয়ার মেঝেতে মুখোমুখি পাতলেন। ভিতরে এসে বসো। তুমি একটু আগে এসে গেছো। বাবা মাঝরাত থেকেই শ্মশানে, এখনো ফেরেননি। প্রবোধচন্দ্র দাওয়ায় উঠে আসনে বসল। হাত দুই তফাতে তিনিও আসনস্থ হলেন। প্রবোধচন্দ্রের মনে হয় মহিলার চাউনি স্নিগ্ধ, কিন্তু বড় বেশি স্থির আর অপলক। কাল রাতে তুমি ঘুমোওনি? স্নানাদি সেরে পরিচ্ছন্ন হয়ে এসেছে, তবু আঁচ করলেন কি করে জানে না। তেমন ভালো না। এখানে কোথায় থাকো? এখানে থাকি না। কাল কোথা থেকে এখানে এসেছিলে? তারাপীঠ থেকে। তারাপীঠে থাকো? না। তাহলে? কোথাও থাকি না, যেখানে ঠাঁই মেলে থেকে যাই। একবারও মুখ না তুলে জবাব দিয়ে যাচ্ছে। ভৈরবী মায়ের দু চোখ তার মুখের ওপর তেমনি স্থির অপলক। তোমার নাম কি? বলল। তোমার বাবা মা ঘরবাড়ি নেই? বাবা মা আছেন, কলকাতায় তাদের ঘরবাড়িও আছে। তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই? না। তুমি কতদিন তাদের কাজ ছাড়া? 4 বছর। তোমার বয়স কত এখন? 25। মায়ের অনুমতি নিয়ে ঘর ছেড়ে বেরিয়েছিলে? না, নিজের মা নয়। আবার থমকে চেয়ে রইলেন। মার দিকে সে একবারও মুখ তোলেনি। পড়াশোনা কতদূর করেছ? MA পড়ছিলাম, পরীক্ষা দেওয়া হয়নি। পরের প্রশ্ন করতে সময় নিলেন একটু। সেই ফাঁকে দেখে নিচ্ছেন। 4 বছর তুমি কোথায় কোথায় ঘুরেছ? ভারতবর্ষের প্রায় সব সাধন ভজনের জায়গায়। গুরু পাওনি? পেয়েছি, টিকে থাকতে পারিনি। নিজেকে সমর্পণ করার মতো কাউকে পাইনি। তন্ত্র সাধনার গুরু খুঁজছ? হ্যাঁ। কেন? প্রবোধচন্দ্র বাঁধা বলে কিছু বলতে পারত, কিন্তু সে চেষ্টা করল না। মুখ না তুলেও তার মনে হচ্ছিল ভৈরবী মা তার ভেতর বার সবই দেখতে পাচ্ছেন। সত্যি জবাবই দিল, জানি না। কিন্তু এখানে এসে তোমার কি সুবিধে হবে? ভৈরব বাবা কাউকে সাধন দেন না, কৃপাও করেন না।
আপনি কৃপা করলে হতে পারে। ভুরুতে ভাঁজ পড়ল একটু। আমি বললেও হবে না। তাছাড়া তিনি যা করেন না, আমি তাকে তা বলতে যাব কেন? সে কথা বলছি না, আপনার কৃপাই চাইছি। থমকালেন। আমার কাছ থেকে সাধন নেবে? ঘাড় বোঝ করে সামান্য মাথা নেড়ে সায় দিল। কিন্তু আমার কতটুকু তুমি জানো? অকপটে মনের কথাই বলল প্রবোধচন্দ্র। আপনাকে আমার ভালো লেগেছে। কি ভালো লেগেছে? সকাল থেকে বিকেল পর্যন্ত এত লোককে ওষুধ দেওয়া, উপকার না পেলে এত লোক আসত না। এই সাধনটুকু পাওয়া আমার কোনো কিছু থেকে কম মনে হলো না। অন্তত মিনিট খানেক আর সারা শব্দ নেই। ভৈরবী মায়ের দু চোখ এই ছেলের মধ্যে কি দেখছে তিনিই জানেন। মুখ তোল। প্রবোধচন্দ্র চেষ্টা করে দু চোখ তার মুখের ওপর তুলল। তুমি আমার কাছ থেকে সাধন নেবে কি করে? তন্ত্র সাধনে দৃষ্টির সাধনা বড় জিনিস। তুমি তো আমার দিকে মুখ তুলে তাকাতেও পারছ না। দ্বিধান্বিত জবাব, আপনি কৃপা করলে পারব। আমি কৃপা করলে পারবে মানে? এখন পারছ না কেন? নিরুত্তর, আবার মাথা নিচু। কেন পারছ না? ভয়। হতবাক একটু। কিসের ভয়? কেন ভয়? দ্বিধান্বিত জবাব, কামাখ্যায় আমার সাধনের ভার সেখানকার ভৈরব বাবা ভৈরবী মাকে দিয়েছিলেন। তাঁর আচরণে আমাকে সেখান থেকে পালিয়ে আসতে হয়েছে। হতভম্ব একটু। কেন? তার মেজাজ খুব কড়া? না। তাহলে? নিরুত্তর। কথার জবাব একবারে দেবে। তাহলে তোমাকে পালিয়ে আসতে হয়েছে কেন? প্রবোধচন্দ্র মরিয়া হয়েই বলে ফেলল, ওসব হরগৌরীর আসন টাসন আমার বিচ্ছিরি রকম নোংরা মনে হয়েছিল, তাই। ভৈরবী মা হতভম্ব প্রথম। তারপর বিড়ম্বনা আর হাসি চাপার তাড়নায় সমস্ত মুখ লাল। গালে হাত রাখার মতো করে এক হাতে মুখ চাপা দিয়ে জিজ্ঞেস করলেন, সেই ভৈরবী মায়ের বয়স কত? 40-42 হতে পারে। মুখ তোল। এবারে নিজের মুখ সদয়। প্রবোধচন্দ্র মাথা তুলল। এই মূর্তি অনির্বচনীয় মনে হল তার। সত্যিকারের কোনো সাধনেই নোংরামির জায়গা নেই। তুমি ভুল লোকের কাছে গেছলে। সে ভৈরবী নয়, পিশাচী। ভয়ে মুখ তুলতে চাও না কেন? আমাকে দেখেও তোমার সেরকম মনে হয়? প্রবোধচন্দ্র অপরাধী মুখে একটু জোরেই মাথা নাড়ল। মনে হয় না। উনি উঠে গেলেন। মিনিট 3-4 মধ্যে মাটির ছোট মালসার মতো পাত্রে বড় দুটো সাদা বাতাসা, দুটো নারকেলের নাড়ু আর কিছু ভেজানো মুগের ডাল নিয়ে ফিরলেন। অন্য হাতে মাটির জলের গেলাস সামনে রেখে বললেন, খাও। প্রবোধচন্দ্র তক্ষুনি খেতে লাগল। গতকাল সকাল থেকে তার পেটে অন্ন পড়েনি। খাওয়া শুরু করেই সচকিত। কঙ্কালমালী ভৈরব বাবা আসছেন। পরনে সামান্য কৌপিন, হাতে লম্বা চিমটে। দূর থেকে তাকে দেখেই বিরক্ত রুষ্ট মুখ। দাওয়ায় এসে দাঁড়াতেই ভৈরবী মা আসন ছেড়ে উপুর হয়ে সাষ্টাঙ্গে শুয়ে তাঁর পায়ে মাথা রেখে প্রণাম করলেন। এ ছোঁড়া আবার কে? প্রবোধচন্দ্রের বিড়ম্বনার এক শেষ। এক হাত এঁটো, প্রণাম করারও উপায় নেই। ভৈরবী মা জবাব দিলেন, কালকের সেই ছেলেটি। আপনার দর্শন আর কৃপার আশায় কাল সকাল থেকে বিকেল পর্যন্ত দাঁড়িয়েছিল। যেভাবে তাকালেন ভৈরব বাবা, প্রবোধচন্দ্রের মনে হলো হাতের চিমটে দিয়েই মেরে বসবেন। তার বদলে গলা দিয়ে চাপা হুঙ্কার বেরুল, দূর হ, দূর হ। ঘরে ঢুকে গেলেন। ভৈরবী মায়ের সদয় মুখ। তুমি খাও বাবা। খাওয়া শেষ হতে ভৈরবী মা জিজ্ঞেস করলেন, দুপুরে খাবে কোথায়? ঠিক নেই। খাবার টাকা পয়সা আছে? তাড়াতাড়ি জবাব দিল, সেজন্য আপনি ব্যস্ত হবেন না, ব্যবস্থা হয়ে যাবে। মাটির পাত্র আর গেলাস হাতে উঠে দাঁড়াল। ব্যবস্থা এখানেই হবে। 12:30-1টার মধ্যে এসে বাবার প্রসাদ নিও। প্রবোধচন্দ্র দাওয়া থেকে নামল। একটু ইতস্তত করে বলল, আমার খাওয়াটা বড় কথা নয়, অনেক দিনই না খেয়ে কাটে। আমার আরজি আপনি মনে রাখবেন। চেয়ে আছেন, আরো সদয় মুখ। বললেন, আমি নিজে তো তোমার
আরজি মঞ্জুর করার মালিক নই। দেখি চেষ্টা করে। দুপুরে এসো কিন্তু, আমি অপেক্ষা করব। প্রবোধচন্দ্র মাথা নেড়ে জানালো আসবে। একটু দূরে মাটির পাত্র, মাটির গেলাস ফেলে বড় বড় পায়ে শ্মশান থেকে বেরিয়ে এলো। আরজি মঞ্জুর করার মালিক কঙ্কালমালী বাবা। তার মেজাজও সচক্ষেই দেখল। তবু প্রবোধচন্দ্রের বুকের ওপর থেকে যেন একটা পাথর সরে যাচ্ছে। মন বলছে সে ঠিক জায়গায় এসেছে, এখানে আশ্রয় মিলবেই। বেলা 12:30 থেকে 1টার মধ্যে আসার কথা, কিন্তু 12টার মধ্যেই এসে হাজির। ক্ষুধাতৃষ্ণার তাড়নায় আদৌ নয়, ভৈরবী মায়ের আকর্ষণে। নিজের মাকে মনেও পড়ে না, কিন্তু সমস্তক্ষণ এক মা পাওয়ার আনন্দে ভিতরটা ভরপুর। মা নেই সে দুঃখ কোনোদিনও ছিল না, কিন্তু এই মাকে না পেলে যেন সর্বনাশ। জুতো জোড়া খুলে নিঃশব্দে দাওয়ায় উঠল। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে একটা রুষ্ট গম্ভীর ঝাপটা কানে এসে লাগল। কঙ্কালমালী ভৈরবের গলা। ওসব ঝামেলা আমার ভালো লাগে না, দূর হয়ে যেতে বলো। তন্ত্রের সাধনায় ও খুব কিছু এগোবে না। যেটুকু এগোয়, তাছাড়া ওষুধ শেখার ব্যাপারেই ওর বেশি আগ্রহ দেখলাম। আপনাকে বিরক্ত না করে ওর ভার আমিই নেব। আবার হুঙ্কার। কেন, তোমার এত গরজ কিসের? ছেলেটির লক্ষণ বেশ ভালো, আমি খুব ভালো করে দেখে নিয়েছি। তা বলে যত লোকের লক্ষণ ভালো সকলকে তুমি এখানে ডেকে আনবে? আমাকে তুমি এখান থেকে তাড়াতে চাও? সকলের কথা বলিনি। সকলের তৃষ্ণা আর এই ছেলের তৃষ্ণা এক নয়। আমি শুধু একে নেব। স্পষ্ট অসন্তোষ। তাছাড়া আপনার ওষুধে লোকের কত উপকার হচ্ছে। এত বড় একটা জিনিস আমার পরেই শেষ হয়ে যাবে। আমি কি এই নিয়ে এখানে চিরদিন আটকে থাকব? এবারের হুঁটা তেমন জোরালো নয়। প্রবোধচন্দ্র বাইরে স্থানুর মতো দাঁড়িয়ে। ওমা, তুমি এসে গেছো? একটা গামছা টেনে নিতে গিয়ে দরমার কাছে এসে ভৈরবী মা তাকে দেখেছেন। তার মুখে চাপা হাসি। আরো একটু এগিয়ে এসে খাটো গলায় বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ভিতরের কথা শুনছিলে বুঝি? প্রবোধচন্দ্র মাথা নাড়ল, শুনছিল। ঠিক আছে, ভিতরে এসো। এবার সহজ স্বাভাবিক গলা। বাবাকে প্রণাম করে তার আশীর্বাদ চাও। বাবা রাগ করে পা ছুঁড়লে সেটাও কিন্তু আশীর্বাদ ভেব। এসো। ভিতরে ঢুকল। বাবার পরনে এখন কৌপিনটুকুও নেই, সম্পূর্ণ নগ্ন। ঘরের দিকে চেয়ে মনে হলো এক্ষুনি তার আহার শেষ হলো। মায়ের হাত থেকে গামছা নেবার জন্য হাত বাড়ালেন, কিন্তু ওটা না দিয়ে হাঁটু মুড়ে বসে মা যত্ন করে তার মুখ মুছিয়ে দিলেন। পিছনের দেয়ালে ঠেস দিয়ে দুপা ছড়িয়ে চাটাইয়ের ওপর আধশোয়া হলেন তিনি। প্রবোধচন্দ্র এগিয়ে গিয়ে ভয়ে ভয়ে তাঁর পায়ে কপাল ঠেকিয়ে প্রণাম করল। বাবার এখনো রুষ্ট মুখী, কিন্তু মায়ের ওই রকম বলার দরুনই বোধহয় পা ছুঁড়লেন না। প্রণাম সেরে উঠতে বললেন, যাস শালা, খুব বেঁচে গেলি। বাইরে দাওয়ায় বসে তার আহার সমাধা হল। সামনে মা বসে। আহারের আয়োজন যৎসামান্য। মোটা চালের ভাত, কড়াইয়ের ডাল আর একটু তরকারি। প্রবোধচন্দ্রের ধারণা ছিল ভৈরবীদের কারণ আর মাংস ভিন্ন আর কিছু রোছে না, কিন্তু এই খেয়ে তার মনে হল তৃপ্তি ভরে এমন পরমামৃত কোনো কালে খায়নি। মা বললেন, তোমার দুবেলার খাবার ব্যবস্থা এখন থেকে এখানেই হবে, আর অসুবিধে না হলে রাতেই দাওয়াতেই শুয়ে থাকতে পারো। সঙ্গে রাতে শোবার ব্যবস্থা আছে। মুখের দিকে চেয়ে প্রবোধচন্দ্র অল্প হেসে নিঃসংকোচে জবাব দিল, আমার শোবার ব্যবস্থার দরকার হয় না, মাথা গোজার একটু ঠাঁই পেলেই হলো। বাবার মেজাজ যেমনই দেখি না কেন, আমি ঠিক জানতাম আপনার আশ্রয় পেয়েই গেছি। মায়ের জবাবে একটা ইংরেজি শব্দও বেরুল। অত শিওর হয়ে কাজ নেই, কয়েকটা দিন আগে দেখি তোমাকে। প্রবোধচন্দ্রের সব থেকে আশ্চর্য লাগে ভৈরবী মায়ের পরিশ্রম করার ক্ষমতা দেখে। রাতে 2-2.5 ঘন্টার বেশি ঘুমন না। ভৈরব বাবার সেবা তাঁর সব থেকে বড় কর্তব্য, কিন্তু বাবার সেবার চাহিদা এত কম যে মাকে সেজন্য বেশি সময় দিতে হয় না। সকাল থেকে রাতের বেশিরভাগ সময় কাটে ওষুধ সংগ্রহ আর ওষুধ তৈরির কাজে। বনে জঙ্গলে আর নানা জায়গায় ঘুরে শেকড় বাকড় অনুপানাদি
আর দ্রব্য আনার জন্য ৩-৪ জন লোক আছে। মা প্রত্যেকটা জিনিস যাচাই করে দেখে নেন। সন্দেহ হলে ভৈরব বাবাকে দেখিয়ে নিয়ে নিশ্চিন্ত হন। প্রবোধচন্দ্রকে এক একটা জিনিস বারবার দেখিয়ে নাম, গুণ ইত্যাদি মনে রাখতে বলেন। এক একটা জিনিস কত রকমের ব্যাধিতে লাগে লিখে রাখতে বলেন। ওষুধ, সালসা বা চূর্ণ ইত্যাদি বানাবার সঙ্গে তার শিক্ষা দেওয়া চলতে থাকে। দিন ৩ বাদে রামপুরহাটের মোহিনী ভট্টাচ এলেন। ভৈরব বাবার ঘরে এক মা ছাড়া তাঁরই কেবল যাতায়াত। ঘণ্টাখানেক বাদে ওই ঘর থেকে বেরিয়ে এসে প্রবোধচন্দ্রের সামনে দাওয়ায় বসলেন। সস্নেহে তিনি বললেন, মায়ের আশ্রয় পেয়েছ, তোমার বড় ভাগ্য বাবা। জেনে রেখো, ভৈরব বাবার সমস্ত শক্তির আধার এখন মা। মা তোমার প্রশংসা করলেন। প্রবোধচন্দ্র হেসে বলল, আর বাবা? বাবার কথা ছেড়ে দাও, তিনি স্বয়ং রুদ্র, কিন্তু অন্তরে সদা প্রসন্ন। এই মানুষটিকেও প্রবোধচন্দ্রের বড় ভালো লাগলো। ইনিই নাকি একদিন স্বেচ্ছাচারী, ভোগী, অত্যাচারী মানুষ ছিলেন। বাবার মহিমা প্রবোধচন্দ্র মনে মনে স্বীকার করে বই কি, কিন্তু বাবার মনোভাব বাইরে অন্তত তার প্রতি একটুও প্রসন্ন নয়। এখনো বেশিরভাগ রাতে শ্মশানে কাটান। আসতে যেতে বলেন, শালা কোথা থেকে এসে জুটেছে। মা বেরিয়ে এসে ভট্টাচ মশাইয়ের হাতে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিলেন। প্রবোধচন্দ্র দেখলেন সাদা কাগজে মুক্তোর মতো হাতের লেখা। এগুলো ওষুধেরই নানা উপকরণ। বললেন, রামপুরহাটে সবকিছু পাবেন না বাবা, আপনাকে কলকাতায় লোক পাঠাতে হবে। আজই পাঠাবো, মায়ের যখন দরকার সবই এসে যাবে। ভৈরবী মায়ের উদ্দেশ্যে মাটিতে মাথা রেখে প্রণাম করে ভট্টাচ মশাই বললেন, মঙ্গলবার ঠিক সময় ওদের নিয়ে এসে যাব মা। মা মাথা নাড়তে তিনি গাড়িতে গিয়ে উঠলেন। পুলিশের জিপ গাড়ি। মঙ্গলবারে আসবেন, কারণ সেদিন ওষুধ দেবার আর নেবার দিন। অদ্ভুত ভালো লাগছে প্রবোধচন্দ্রের। বুকের তলায় এমন শান্তি আর যেন অনুভব করেনি। কাজ না থাকলে নিজের মনেই এদিক ওদিক বেড়ায়। এমন শান্ত নীরবতারও একটা বিশেষ রূপ আছে। পথের দুদিকে বড় বড় গাছ, অর্জুন, অশ্বত্থ, পাকুড়, কাঁঠাল, তেঁতুল গাছগুলো যেন পরম আত্মীয়ের মতো তাকে গ্রহণ করেছে। আবার মঙ্গলবারের সেই ওষুধ দেবার দিন। বেশ ভোরেই মোহিনী ভট্টাচ জিপে তার লোকজন নিয়ে এসে গেলেন। ওদিকে লাইনে লোক দাঁড়ানো আরো আগে থেকে শুরু হয়ে গেছে। আরো আধ ঘন্টার মধ্যে স্নান সেরে মা তার উঁচু দাওয়ার সামনে বসলেন। তার নির্দেশে প্রবোধচন্দ্র স্নান সেরে প্রস্তুত। অন্য লোকের বদলে এবারে ওষুধের ডালাগুলোর সামনে তার আসন। সেই ডালা এগিয়ে দেবে। কে কি রোগ বা কার কি অসুবিধের কথা বলে, মা তাও মন দিয়ে শুনতে বলেছেন। মোহিনী ভট্টাচ ছোট কাঠের গেটের দড়ি খুলে দিতে ওষুধ প্রার্থীরা একে একে আসতে লাগল। একসঙ্গে দুজনের আসার রীতি নেই। তবে কি অশক্ত বা অথর্ব হলে তার সঙ্গে চলনদার রোগী নিয়ে আসতে পারে। প্রবোধচন্দ্র রোগীর নিবেদন শোনার থেকে মায়ের মুখই বেশি লক্ষ্য করছে। মনে হল মাও নিবেদন শোনার থেকে স্থির চোখে দেখে নিয়ে রোগীর হাল বেশি বুঝতে পারছেন। আজও বিকেল পর্যন্ত এই পর্ব চলল। এই দিন মা আর মোহিনী ভট্টাচ ছাড়া আর একজন সারাক্ষণের মধ্যে জায়গা ছেড়ে নড়ল না বা উঠল না। সে প্রবোধচন্দ্র। মাও তাকে একবারের জন্য উঠতে বললেন না। এটুকুও যেন তার করুণাই মনে হল। এই দিনে বাবার খাওয়া দাওয়া বা সেবার ব্যবস্থা কি হয় প্রবোধচন্দ্র জানে না। অবশ্য পরে জেনেছে বাবা এমনিতেই সপ্তাহে 2 দিন বা বড়জোর 3 দিনের বেশি মুখে অন্ন তোলেন না। এক মঙ্গলবারের ছাড়া রান্না রোজই হয় বটে, কিন্তু বেশিরভাগ দিন তিনি হাত দিয়ে অন্ন ব্যঞ্জন স্পর্শ করে দেন শুধু। যেদিন ইচ্ছে হয় 2-1 গড়াস মুখে তোলেন। রাতের আহার বহুকাল ধরেই ত্যাগ। মঙ্গলবারে মাকে রান্নার কোনো আয়োজনই করতে হয় না। এখানে প্রবোধচন্দ্রের রাতের খাওয়া কোনোদিন 2খানা রুটি, একটু গুড় আর দুধ, কোনোদিন বা ফল আর দুধ। মোহিনী ভট্টাচের ব্যবস্থায় দুধ একজন রোজই দিয়ে যায়। এছাড়া ভক্তদের কাছ থেকে যেদিন যেরকম জোটে। শুক্রবার সন্ধ্যায় ভৈরবী মা তাকে বললেন, কাল শনিবার, রাতে তোর দীক্ষা হবে। মা খুব সহজে তাকে আরো আপনার করে নিয়েছেন। তুমি ছেড়ে তুই করে বলেন।
দীক্ষা হবে শুনে প্রবোধচন্দ্রের সর্বাঙ্গ রোমাঞ্চিত। রাতে কখন দীক্ষা দেবেন মা? বাবা থাকতে আমি দীক্ষা দিতে যাব কেন? তিনিই দেবেন। প্রবোধচন্দ্র স্তব্ধ একটু। কথা কটা যেন শিরশির করে কানের ভিতর দিয়ে দেহের মধ্যে ছড়িয়ে পড়তে লাগল। আমাকে কি করতে হবে? দুহাত তুলে নাচতে হবে। মা হেসে ফেললেন। কি আবার করতে হবে? স্নান সেরে লাল চেলি পরে তার কাছে গিয়ে সামনে বসতে হবে। লাল চেলি কই? ভট্টাচ মশাইকে দিয়ে আনিয়ে রেখেছি। রাত আর পরের দিনটা অধীর প্রতীক্ষায় কাটল। রাত 12টাও এগিয়ে এলো এক সময়। স্নান সেরে রক্তাম্বর পরে প্রস্তুত হতে মা তাকে বাবার ঘরে ডেকে নিয়ে গেলেন। ভৈরব বাবা দেওয়ালে ঠেস দিয়ে আজ শোয়ার মতো কম্বলের ওপর বসে, সম্পূর্ণ নগ্ন। এই রাতের আঁধারে তার মুখখানা আদৌ তুষ্ট মনে হল না প্রবোধচন্দ্রের। চাউনি দেখে মনে হলো যেন আক্কেল দেবার অপেক্ষায় আছেন। প্রবোধচন্দ্র তার সামনে পাতা আসনে বসল। ভৈরব বাবা সোজা হলেন, তার দিকে স্থির চেয়ে রইলেন কিছুক্ষণ। প্রবোধচন্দ্রের সর্বাঙ্গে অদ্ভুত শিহরণ। মনে হলো ওই চোখের ভিতর থেকে বিদ্যুৎ তরঙ্গের মতো একটু কিছু ধাক্কায় এরকম হচ্ছে। চিমটেটা তুলে নিয়ে ভৈরব বাবা তার দু কাঁধে একটু জোরেই দুটো ঘা বসিয়ে দিলেন। তারপর আবার চোখের দিকে তেমনি খানিক চেয়ে থেকে জলদ গম্ভীর গলায় হাঁক দিলেন, কালীকিঙ্কর। কিছু না বুঝে প্রবোধচন্দ্র এদিক ওদিক তাকালো। ভৈরব মা বললেন, আগের নাম ভুলে যাও, এখন থেকে বাবার দেওয়া কালীকিঙ্কর নামেই তোমার পরিচয়। বলতে বলতে একটা ধ্যাবড়া কৌটো খুলে বাবার সামনে ধরলেন। ওতে রক্তবর্ণ সিঁদুর। বুড়ো আঙুলটা সেই সিঁদুরে ডুবিয়ে ভৈরব বাবার নাকের ওপর থেকে কপালের শেষ পর্যন্ত সোজা একটা সিঁদুরের দাগ তুলে দিলেন। যাস শালা, এবার লুটে পুটে খাগে যা। ভৈরবী মা বললেন, বাবাকে প্রণাম করে উঠে এসো। সে উপুর হয়ে বাবার ছড়ানো দু পায়ে কপাল মাথা ঘষে মায়ের সঙ্গে বাইরে বেরিয়ে এলো। মা জিজ্ঞেস করলেন, বাবা কি আশীর্বাদ করলেন বুঝতে পারছো? মাথা নাড়ল, বুঝতে পারিনি। মা বুঝিয়ে দিলেন, জগৎ আনন্দময়, নিরানন্দের মধ্যেও আনন্দ ছড়িয়ে আছে, তুমি সেই আনন্দ লুটে নাও। মায়ের দিকে চেয়ে আছে, চোখের পাতা পড়ছে না। আস্তে আস্তে হাঁটু গেড়ে বসল। মায়ের দু পায়ে মাথা রাখল, দু হাতে পা দুখানি জড়িয়ে ধরে মাথা রেখে পড়ে থাকল। জীবনে কি কখনো কেঁদেছে? মনে পড়ে না। তার চোখের জলে মায়ের দুপা ভেসে যাচ্ছে। কেঁদে এত আনন্দ তাও কি কখনো কেউ অনুভব করেছে? কালীকিঙ্কর ওঠে। প্রবোধচন্দ্রের অস্তিত্ব ঘুচে গেছে। সেই খোলসেই যার আবির্ভাব, তিনি অন্য একজন। তিনি কালীকিঙ্কর, কালীকিঙ্কর অবধূত। এই নতুন জীবনে মায়ের বাধা অনেক সময় আশ্চর্য রকমের স্পষ্ট এবং গম্ভীর। অমান্য করার জো নেই। যেমন অবধূতের সংকল্প, চুল দাড়ি রাখবেন, আর কাটবেন না, কামাবেন না। মায়ের স্পষ্ট আদেশ, চুল দাড়ি রাখতে হবে না, ওসব কেটে আগের থেকেও পরিচ্ছন্ন থাকতে হবে। মোহিনী ভট্টাচ একদিন দর্জি এনে কালীকিঙ্করের মাপ নিতে এলো। ভৈরবী মা সামনে বসে। অবধূত বুঝলেন তাঁর নির্দেশেই দর্জি আনা হয়েছে। মাপ নেওয়া হতে দুজোড়া কাপড়ের কথাও মা বলে দিলেন। সেই জামা কাপড় আসতে কালীকিঙ্কর অবাক। তার ধারণা রক্তাম্বর ধুতি আর জামা আসছে, তার বদলে বেশ মিহি জমিনের ধুতি আর ভালো কাপড়ের পাঞ্জাবি। মাকে বলেই ফেলল, এসব আর পরব কেন? মাও অবাক একটু। তাহলে কি পরবি? আমার তো রক্তাম্বর পরার কথা। এমন কথা কে বলেছে? কালীকিঙ্কর চুপ। কেউ বলেনি, নিজেই ভেবেছিলেন। মা ফতোয়া দিলেন, রক্তাম্বর ধুতি চাদর এক প্রস্থ থাকলেই হবে, কাজে কর্মে পরবি, সব সময় পরবার দরকার নেই। এ ব্যবস্থা কালীকিঙ্করের খুব মনোপুত হয়নি। ভৈরবী মা যেন অনেকটা গৃহস্থ বাড়ির ছেলের মতোই রাখতে চান, কিন্তু তার নির্দেশ অমান্য করা চলে না। মানুষের আদি ব্যাধি নিরাময় করার বিদ্যে মা তাকে যত্ন করে শেখান। অন্যান্য বিষয়ে সাধন দেবার ব্যাপারে তাঁর অত আগ্রহ নেই। তন্ত্র সাধনার অনেক নিগুড় ক্রিয়াকলাপ জপ তপ আছে, কালীকিঙ্কর জানে। কিন্তু 3 মাস যাবৎ ভৈরবী মা কেবল তাকে মনঃসংযোগ
আর দৃষ্টি সঞ্চালনের বিদ্যেয় রপ্ত করে তুলেছেন। বলেন, মানুষের সেবা করতে হলে এ দুটোই সবথেকে বেশি দরকার। মনের স্থির সংযোগ হলে নিজের অনেক দ্বিধাদ্বন্দ্বই কেটে যায়। আর দৃষ্টি সঞ্চালন আয়ত্তে এলে মানুষের ভিতরের অদেখা স্বর্গ মর্ত পাতাল পর্যন্ত ঘুরে আসা যায়। ভৈরবী মায়ের হাবভাব আর শিক্ষা দেখে কালীকিঙ্করের মনে হয় নিজের মনঃসংযোগ এবং মানুষের আদিব্যাধির সেবা আর মুখ দেখে লক্ষণ জানা বা চেনাই তাঁর কাছে তন্ত্রসার। মাস 2.5 মাথায় এক সকালে এখানকার বাঁধা ধরা ছকে বেশ একটু বৈচিত্র্যের রং ধরতে দেখলেন কালীকিঙ্কর। তিনি দাওয়ার সিঁড়িতে বসে দুটো লোকের আনা শিকড় বাকড় লতাপাতা দেখছিলেন। ভৈরবী মা সেগুলো গুছিয়ে রাখতে রাখতে তার পরীক্ষা নিচ্ছিলেন, কোনটি কি, কোন কাজে লাগে ইত্যাদি। লোক দুটো নতুন সাধুকে মায়ের এই জেরার মুখে পড়তে দেখে মজা পাচ্ছিল। 10 হাতের মধ্যে একটা জিপ এসে দাঁড়ালো। মোহিনী ভট্টাচার্যের চেনা জিপ। এই জিপে মেয়ে ছেলে আসতে দেখেও দু চোখ অনভ্যস্ত নয় কালীকিঙ্করের। ভট্টাচার্য মশায়ের আর তার ভাইয়ের স্ত্রীরা মাঝে মাঝে আসেন, কিন্তু এই সকালে জিপ থেকে নামলো যে মেয়েটি, তার প্রতি দৃষ্টি নিবদ্ধ হবে না, চোখের ওপর এমন শাসন ক্ষমতা কারোর আছে কিনা কালীকিঙ্কর জানেন না। তাঁর অন্তত নেই। বছর 16-17 মধ্যে বয়স, বেশ লম্বা, সুডোল স্বাস্থ্য, দুধে আলতা গায়ের রং, আয়ত টানা চোখ, টিকালো নাক। সকালে স্নান করে এসেছে, আধা কোকড়া চুল পিঠের ওপর ছড়ানো, সেই চুলের গোছা কোমর ছাড়িয়ে হাঁটুর দিকে নেমেছে। জিপ থেকে নেমে হাসি হাসি মুখে অতি পরিচিতের মতো দাওয়ার দিকে এগুলো। ভেবাচাকা খেয়ে কালীকিঙ্কর দাওয়ার সিঁড়িতে বসেই ছিলেন। শশব ব্যস্তে উঠে সিঁড়ি ছেড়ে সরে দাঁড়ালেন। এগিয়ে আসতে আসতে মেয়েটি তাঁর মুখখানা এক দফা দৃষ্টিবাণে বিদ্ধ করে নিল। দাওয়ায় উঠতে কালীকিঙ্করও ঘুরে তাকালেন। ভৈরবী মায়ের আর লোক দুটোরও হাসি হাসি মুখ। দুহাত কোমরে তুলে মেয়েটি ভ্রুভঙ্গি করে দাওয়ার শিকড় বাকড় লতাপাতাগুলো দেখল। তারপরে ভৈরবী মায়ের দিকে চেয়ে বলল, তোমাদের জ্বালায় এ জায়গা থেকে দেখছি ডাক্তার বদ্যিরা সব পালাবে। ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ঘরের বাসিন্দা অর্থাৎ কঙ্কালমালী ভৈরবের উদ্দেশ্যে একটু গলা চড়িয়ে যা বলল, শুনে কালীকিঙ্করের কান খাড়া, শিরদাঁড়া সোজা। কই গো শিব ঠাকুর, ঠিকঠাক মতো আছো? ভেতরে ঢুকবো? সঙ্গে সঙ্গে ভিতর থেকে ভৈরবের দরাজ গলার শব্দ, আমি ঠিকঠাক মতোই আছি, তোর অসুবিধে হলে একটু দাঁড়া, আমি বাঘছালটা কোমরে জড়িয়ে নিই। জড়াও বাপু, আমার ক্ষমতা থাকলে তোমাদের হিমালয়ের মাথায় বসিয়ে রাখতাম, লোকালয়ে আসতে দিতাম না। ঘরে হাহা হাসির শব্দ। কালীকিঙ্কর দেখছেন ভৈরবী মায়ের ঠোঁটে হাসির আভাস, আর লোক দুটোর মুখে হাসি ধরে না। ঘরের ভিতর থেকে ভৈরব বাবার ডাক শোনা গেল, আজা মেরি 14वीं का চাঁদ, দু চোখ ভরে দেখি তোকে। মেয়েটি হাসি মুখে ভেতরে চলে গেল। একটা থলে হাতে মোহিনী ভট্টাচার্য দাওয়ায় উঠে এসেছেন। কালীকিঙ্করকে বললেন, জিপে দইয়ের হাঁড়ি আর মিষ্টির হাঁড়ি আছে, নামিয়ে আনো তো বাবা। এই থলেতে মাংস আছে, মা বাবার কাছেই নিয়ে যাই। ভৈরবী মা জিজ্ঞেস করলেন, এত সব কেন? কল্যাণী মায়ের হুকুম, বলল শিব ঠাকুরকে আজ এসব ঘুষ দিতে হবে। তাঁরা দুজনে হাসি মুখে দরজার দিকে এগোলেন। কালীকিঙ্কর এটুকু শুধু বুঝলেন মেয়েটির নাম কল্যাণী। চটপট দই আর মিষ্টির হাঁড়ি নিয়ে এলেন। ভিতরে না ঢুকে ও দুটো হাতে করে তিনি দরজার সামনেই দাঁড়িয়ে ভিতরের দৃশ্য দেখতে লাগলেন। জানু আসনে বসে কল্যাণী ভৈরব বাবার পায়ের ওপর উপুর হয়ে কপাল ঠেকিয়ে পড়েই আছে। কঙ্কালমালীর গোঁপদাড়ি বোঝাই মুখে খুশি উপচে উঠছে। তিনি তার পিঠে হাত বোলাচ্ছেন। ওই মেয়ের পা ছেড়ে ওঠার নাম নেই, যেন মনের সুখে আদর খাচ্ছে। দাবরানির সুরে ভৈরব বাবা বলে উঠলেন, ওট ওট, খুব হয়েছে। 2.5 মাস না দেখে 2 চোখ অন্ধ হতে বসেছে, আর শালি এতদিন বাদে এসে খুব ভক্তি দেখাচ্ছে। পা থেকে মাথা না তুলেই ঝাঁঝের গলায় মেয়ে জবাব দিল, তোমার ভৈরবীর হুকুম শুনে মুখ বুজেছিলে কেন? পরীক্ষার আগে আর আসতে হবে না আদেশ শুনেও তো ভেজা বিড়ালখানার মতো মুখ করে বসেছিলে। আচ্ছা, আমারই দোষ, ওঠ। উঠল। তার মুখোমুখি মাটিতেই বসল। ভৈরবী মা আর মোহিনী ভট্টাচার্যের হৃষ্ট মুখ।
ভৈরব বাবার দু চোখ তার মুখ থেকে কোমর পর্যন্ত ওঠানামা করল একবার। তা পরীক্ষা দিয়ে দিগ্গজ হয়ে এলি? হলাম কি হলাম না তুমি জানো। পাশ করলে আমার ক্রেডিট, ফেল করলে তোমার দোষ। কেন ফেল করলে আমার দোষ কেন? ফেল করলে লোককে বলবো তোমাদের ভৈরব বাবা আমার মন কেড়ে নিয়ে বসেছিল, পড়াশোনায় মন দিতে পারিনি। শিব ঠাকুরকে না দেখে পার্বতী কি তার বাপের বাড়িতে খুব সুখে ছিল? তাকে ম্যাট্রিক পরীক্ষা দিতে হলে মজা টের পেত। ভৈরব বাবার অট্ট হাসি। তোকে ফেল করায় কোন শালার বাপের সাধ্যি? তুই সবেতে পাশ করেই বসে আছিস। কালী কিঙ্কর স্থান কাল ভুলে দাঁড়িয়ে আছেন। চোখ দিয়ে দেখবেন না কান দিয়ে শুনবেন? চোখ কান দুই এমন আড়াআড়ি কাড়াকাড়ি করেও ভরাট হয়। ভৈরব বাবার চোখ হঠাৎই দরজার দিকে। ঝুঁকে চিমটেটা তুলে নিয়ে ছোঁড়ার ভঙ্গিতে মাথার ওপর তুলে হুঙ্কার ছাড়লেন, এই ও শালা, ওখানে দাঁড়িয়ে তুই হাঁ করে আমার পার্বতীর কথা গিলছিলি? এত সাহস তোর? এদিকে চোখ দিলে তোকে আমি বাপের নাম ভুলিয়ে ছাড়ব না। ভাগ হইয়া আসে। দইয়ের হাঁড়ি আর মিষ্টির হাঁড়ি মাটিতে নামিয়ে রেখে কালী কিঙ্কর উঠে দাঁড়ালেন। এই মেয়ের সামনে এরকম ধমক খেয়ে তার জিভেও কোন সরস্বতী ভর করল কে জানে। হাত জোর করে সবিনয়ে বললেন, বাপের নাম আমি এঁকে দেখার অনেক আগেই ভুলেছি বাবা। দাবার মাঝামাঝি জায়গায় এসে দাঁড়ালেন। তাঁর দিকে চেয়ে শেকড় বাকড় জোগাড়ের লোক দুটো হাসছে। ভিতরের কথাবার্তা স্পষ্ট শোনা যায়। ভৈরব বাবার হুঙ্কার শোনা গেল। তার পার্বতীকেই শাসাচ্ছে, শালা শেয়ানা কত দেখলি? খবরদার ওর কথায় ভুলবি না। ও শালা আমার বুক ঝাঁঝরা করে দেবার মতলবেই এখানে এসে জুটেছে। রসালো জবাবও শোনা গেল। কল্যাণী বলছে, অত দুশ্চিন্তায় থেকে কাজ কি? তোমার কপালের আগুনে ভস্ম করেই ফেলো না। লোক দুটো শব্দ না করে হাসছে। ওদের একজনের নাম হারু। কালী কিঙ্করের সঙ্গে তারই বেশি ভাব। সেও অনেক গাছগাছরা শেকড় বাকড় চেনায় তাকে। ইশারায় তাকে ডেকে দাওয়া থেকে নামলেন। তারপর জিজ্ঞেস করলেন, এতদিনের মধ্যে দেখিনি, এই মেয়েটিকে? হারু জানালো, এই দিদিমণির সঠিক পরিচয় সে জানে না, তবে এটুকু জানে ভট্টাচার্য মশাইয়ের কোনো আত্মীয়ের মেয়ে। ছেলেবেলা থেকেই বাপ মা হারা। ভট্টাচার্য মশাই তাকে নিজের ছেলে মেয়ের থেকেও বেশি স্নেহে মানুষ করেছেন। তার কারণ ভৈরব বাবা এই মেয়েকে দারুণ স্নেহ করেন। 10 বছর বয়সে বাবা তাকে নিজের কোলে বসিয়ে দীক্ষা দিয়েছেন। তাদের ধারণা এই মেয়ে অশেষ শক্তির আধার। কালে দিনে বাবার আশীর্বাদে ভৈরবী মায়ের থেকেও অনেক বেশি শক্তির অধিকারিণী হবে। সময়টা যেন একটা বিভ্রমের মধ্যে কাটতে লাগলো কালী কিঙ্করের। না, কল্যাণী নামের ওই মেয়ে দুপুরে খাওয়ার আগে একবারও ঘর থেকে বেরোয়নি। অথচ কালী কিঙ্কর যেন সারাক্ষণ তার মুখ দেখছেন, হাসি দেখছেন আর কথা শুনছেন। দুপুরে দাওয়ায় খাওয়ার 3খানা আসন পাতা হলো। একখানা কালী কিঙ্করের, মুখোমুখি দুটো কল্যাণী আর মোহিনী ভট্টাচার্যের। এত খাবার এসেছে, তাঁরাও প্রসাদ পেয়ে যাবেন বোঝা গেল। খেতে বসে আরো যেন অস্বস্তির মধ্যে পড়ে গেলেন কালী কিঙ্কর। ওই মেয়ে মাঝে মাঝে সোজা তাকিয়ে তাকে দেখছে। সামনে ভৈরবী মা, পাশে ভট্টাচার্য মশাই, কিন্তু এজন্যে যেন কোনো দ্বিধার কারণ নেই। খেতে খেতে হঠাৎ মুখ তুলে তাকাচ্ছে, নিঃসংকোচে দেখে নিয়ে আবার খাচ্ছে। কল্যাণী একবার মুখ তুলে ভৈরবী মায়ের দিকে তাকালো। ভৈরবী মাকে সামনাসামনি সকলেই মা বলে। গম্ভীর মুখে মন্তব্য করল, মা, তোমার এই শিষ্যের কিচ্ছু হবে না, এখনো টনটনে জ্ঞান। হাসি চেপে ভৈরবী মা জিজ্ঞেস করলেন, কি টনটনে জ্ঞান? জবাব না দিয়ে গম্ভীর মুখে কল্যাণী আবার বলল, বাবার সেই সুখদেব, ব্যাসদেব আর অপ্সরাদের গল্পটা ওকে শুনিয়ে সেই মতো তালিম দাও। হাব বাবার কথা শুনলে কে বলবে এই মেয়ে সবে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, বয়স 16 সাড়ে 16 বেশি হবে না। কালী কিঙ্কর আর চোখে লক্ষ্য করলেন ভৈরবী মা গালে হাত দিয়ে হাসি চাপতে চেষ্টা করছেন, আর হাসি চাপার চেষ্টায় মোহিনী ভট্টাচার্যের খাওয়ার দিকে আরো বেশি মনোযোগ। গোয়ের দিক থেকে বিচার করলে কালী কিঙ্করকে কেউ সাদামাটা মানুষ বলবে না। এই বয়সের একটা মেয়ের, তা সে যত রূপসীই হোক, তীর্যক উপহাসের পাত্র হয়ে মাথা গোঁজ করে বসে খেয়ে যাওয়ার পাত্র নয়। মুখ তুলে সোজা তাকালেন। মায়ের এই শিষ্য বলতে কে? আমি? আপনি ছাড়া মায়ের আর দ্বিতীয় শিষ্য নেই। আপনি করে বলতে গিয়েও মুখে আটকালো কালী কিঙ্করের।
বললেন, মায়ের শিক্ষার ত্রুটি তুমি বেশ ধরে ফেলেছ। আমার টনটনে জ্ঞান বিদ্ধ করার মতো মুনি ঋষি অপ্সরাদের গল্পটা বলে তুমিই আমাকে একটু এগোতে সাহায্য করো। পিঠ টান করে মেয়ে সোজা হয়ে বসল একটু। দু চোখ তার মুখের ওপর আটকে থাকলো কয়েক পলক। এই বয়সের মেয়ের এই দৃষ্টি সঞ্চালন বিদ্যেটা ভৈরব বাবার কাছ থেকে পাওয়া কিনা কালীকিঙ্কর জানেন না, কিন্তু এটুকুতেই যেন বেশ পর্যুদস্ত হয়ে পড়লেন তিনি। সেটা অস্বীকার করার তাড়নায় সোজা চোখে চোখ রেখে চেয়ে রইলেন। মেয়ের বসার ভঙ্গি আবার শিথিল হলো একটু। আলতো সুরে বলল, গল্পটা এমন কিছু নয়, তবে আপনাদের মতো ভাবী যোগী পুরুষদের শিক্ষার বিষয়। ব্যাসদেব তাঁর ছেলে সুখদেবের খোঁজে বেরিয়েছিলেন। দূর থেকে দেখলেন রূপসী অপ্সরারা এক সরোবরে স্নান করছে। ছেলে তাদের সামনে দিয়ে চলে গেল। তারা ভ্রুক্ষেপও করল না, কিন্তু একটু বাদেই বৃদ্ধ বেদব্যাস সেখান দিয়ে যেতেই অপ্সরারা ত্রস্ত, যে যার বসন সামলাতে ব্যস্ত সমস্ত। বেদব্যাস অবাক হয়ে তাদের জিজ্ঞেস করলেন, এই একটু আগে যৌবনে ঝলমল আমার যুবক ছেলে এখান দিয়ে চলে গেল, তোমরা এতটুকু চঞ্চল হলে না, ভ্রুক্ষেপ করলে না, অথচ আমার মতো বৃদ্ধকে দেখে তোমাদের এত লজ্জা, কি ব্যাপার? অপ্সরারা করজোড়ে নিবেদন করল, ভগবান, সুখদেব তো শিশু, তার নারী পুরুষ জ্ঞান লোপ হয়ে গেছে, কিন্তু আপনার এই জ্ঞানটুকু এখনো যে টনটনে প্রভু, তাই আমাদেরও লজ্জা। কতটুকু আহত করা গেল নির্লিপ্ত চোখে একবার দেখে নিল, তারপর আহারে মন দিল। একটু ধমকের সুরে ভৈরবী মা বললেন, বাবার আশকারা পেয়ে তুই দিনে দিনে বড় বাচাল হয়ে যাচ্ছিস কল্যাণী, ওর কথায় কান না দিয়ে তুমি খাও তো বাবা। শেষেরটুকু কালীকিঙ্করের উদ্দেশ্যে। বিকেলের দিকে মোহিনী ভট্টাচার্যের সঙ্গে জিপে উঠে চলে গেল, আর কালীকিঙ্করের মনে হল তার চারদিকে সত্যিই শ্মশান, শোভা কিছু নেই। এরকম মনে হওয়া মাত্র কাল্পনিক কষাঘাতে নিজেকে সংযত করতে চাইল। মনে মনে সন্ত্রস্ত একটু, পাছে ভৈরবী মা তার মুখের দিকে চেয়ে ভিতর দেখে ফেলেন। আরো ভয়, ঘরে সেধিয়ে থাকলেও ভৈরব বাবা সত্যিই যদি সর্বদ্রষ্টা হন আর ওখানে বসে তার দিকে চোখ চালান, তাহলে রক্ষা নেই। বারবার নিজের পক্ষে জোরালো রায় দিলেন, তিনি দোষ কিছু করেননি, পাপ তার মনের কোণে উকিঝুঁকি দেয়নি। ভালো লাগার মতো একটা মেয়ে এসেছিল, ভৈরবী মায়ের ভালো লেগেছিল, কঙ্কালমালী মহাভৈরব বাবারও খুব ভালো লেগেছিল। সেটা যেমন দোষের নয়, তাঁরও একটু ভালো লাগা কখনো দোষের নয়। পরের মঙ্গলবারে ওষুধ দেবার দিনে ভট্টাচার্য মশাই আর অন্য সকলের সঙ্গে কল্যাণীকেও জিপ থেকে নামতে দেখে কালীকিঙ্কর নিজের বোনের ওপর কড়া প্রহরী বসিয়ে দিলেন। দেখলেন ওই মনের গায়ে যেন এক ঝলক দক্ষিণের বাতাস লাগল। স্নায়ু টান করে কড়া হাতে তিনি ওই মনের চারদিকের জানালা দরজা বন্ধ করে দিতে চাইলেন। সুন্দরী রমণী যুগে যুগে কত মহাতপার চিত্তবিভ্রম ঘটিয়েছে, ধ্যানভঙ্গ করেছে, তার সামনেও এ এক পরীক্ষা বই, আর কিছু নয়। খুব সামান্য সাধারণ পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে বক্কমণির এই শ্মশানেই তার গতি হোক, দেহের সঙ্গে সবকিছু ছাই হয়ে যাক। রোগীদের প্রথম ঘন্টার ভিড়ের সময় এই মেয়েও সাহায্য করে গেল। তার দু হাতের মধ্যে একই কম্বলে বসে তার সঙ্গে ওষুধের ডালা এগিয়ে দিতে লাগল। ফলে কালীকিঙ্করকে এই দিনে বারবার জায়গা ছেড়ে উঠতে হলো না। ওষুধ না পেলে যে লোকটি কলম দিয়ে লিখে রাখছে সে, আর ওষুধের তাগিদে যারা আসছে তাদেরও অনেকে এই মেয়েকে চেনে দেখা গেল। ভৈরবী মায়ের পিছনে ওই মেয়েকে দেখে অনেক রোগীর মুখে হাসি। ভৈরবী মায়ের জয়ধ্বনির সঙ্গে তারা কেউ কেউ কল্যাণী মায়েরও জয়ধ্বনি করছে। আর এদিকে এই মেয়ে মাঝে মাঝে চাপা গলায় বলছে, আবার আমাকে নিয়ে টানাটানি কেন? ওষুধ খেয়ে জমের টানাটানি বন্ধ করতে পারো কিনা দেখো। বেলা 1-1:30টার সময় অনেকের মতো সেও উঠে ভেতরের ঘরে চলে গেল। তফাৎ, অন্যের বেলায় বদলি কেউ এসে দায়িত্ব নিয়েছে, কল্যাণীর বদলে কে আসবে? 1-1.5 বাদে ঘর থেকে বেরিয়ে এসে বসল। একটু বাদে ভৈরবী মায়ের হাতে একটা ডালা এগিয়ে দেবার ফাঁকে চাপা গলায় জিজ্ঞেস করল, কি হলো? যতক্ষণ এই উৎসব চলবে তোমার এই শিষ্যেরও নিরম্ব উপোস নাকি?
কল্যাণীর হাত থেকে এবার ওষুধের ডালা নিয়ে ভৈরবী মা একবার কালীকিঙ্করের দিকে তাকালেন, তারপর নিজের কাজে মন দিলেন। বিকেলের শেষ রোগী বিদেয় করে ভট্টাচার্যমশাই গেটে দড়ি বেঁধে দিলেন। ভদ্রলোকের বয়স হয়েছে, তিনি স্পষ্টই শ্রান্ত। শ্রান্তির লেশমাত্র নেই ভৈরবী মায়ের মুখে। কালীকিঙ্করের ধারণা তার নিজের মুখেও নেই। সকলেই দাওয়ায় দাঁড়িয়ে এখন। মোহিনী ভট্টাচার্য এগিয়ে আসতে কল্যাণীর শূন্যে ঝাপটা মেরে বসল একটা। মাঝে খাওয়া দাওয়া আর একটু বিশ্রামের ব্যবস্থা না থাকলে পরের মঙ্গলবার থেকে মেসোমশাইকে আর আমি এখানে আসতে দিচ্ছি না। ভৈরবী মা জবাব দিলেন, খেতে না চাইলে আমি কি করব? তুমি হুকুম করে দেখেছ এখানে তোমার হুকুম অমান্য করার কারো সাধ্য আছে? মা হেসে জবাব দিলেন, আর কারো না থাক, ভৈরব বাবার জোরে সেটুকু তোর আছে। ধমকেশ্বরে মোহিনী ভট্টাচার্য বললেন, এই মেয়ে, আমার হয়ে তোকে উমেদারি করতে বলেছি? এই কটা দিন আমার কোথা দিয়ে কেটে যায় টেরই পাই না। পুণ্যির হাওয়ায় ভেসে কেটে যায়। আর এই যোগী ব্রহ্মচারীও ভৈরব বাবার কাছ থেকে ক্ষুধা তৃষ্ণা নিবারণী মন্ত্র নিয়েছেন নাকি? পুণ্যির তোরে মুখ যে শুকিয়ে একেবারে আমসি। ভৈরবী মায়ের মুখে সস্নেহ হাসি। সবার পিছনে লাগিস কেন? তোর খাওয়া হয়েছে না হয়নি? আমার খাওয়া হবে না কোন দুঃখে? শিব ঠাকুরের ঘরে ঢুকে দুধ, কলা, আম, সন্দেশ চেটেপুটে খেয়েছি। তারপর শিব ঠাকুরের গলা জড়িয়ে ধরে 1 ঘন্টা ফিস ফিস গুজগুজ করে বিশ্রাম নিয়ে আবার এসেছি। এই শালি, মিথ্যেবাদী! ঘরের ভিতর থেকে ভৈরব বাবার হুঙ্কার, তুই একবারও আমার গলা জড়িয়ে ধরিসনি। কল্যাণী হাসি মুখে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ধরিনি? এই রকম মহাভৈরব তুমি? হাত দিয়ে গলা জড়ানো বুঝতে পারো, আর সমস্ত মন প্রাণ দিয়ে গলা জড়ানো বুঝতে পারো না? ঘরে কঙ্কালমালির অট্ট হাসি। স্থান কাল ভুলে এই মেয়েকেই দেখছেন কালীকিঙ্কর। 16-17 বছরের মেয়ের ভিতরে ঐশ্বর্যের যেন শেষ নেই। এর সবটুকুই কি কঙ্কালমালী ভৈরবের কৃপা, তার বিভূতি? মোহিনী ভট্টাচার্য প্রতি মঙ্গলবার ছাড়াও সপ্তাহে মাঝে মাঝে একদিন করে আসেন। ভৈরবী মা অথবা ভৈরব বাবার প্রয়োজন বুঝে নিতেই আসা। কিন্তু এই দিনেও এখন আর তিনি একলা আসেন না, সঙ্গে কল্যাণী থাকেই। আর এই দিনে তাদের সঙ্গে ভালো মাছ বা মাংস আসেই, অন্য খাবার দাবারও থাকে। কল্যাণী এখানে সমস্ত দিন থাকে আর খেয়ে যায় বলেই নয়, আগেও সপ্তাহের এই ফাঁকা দিনে ভট্টাচার্য মশাইয়ের সঙ্গে কিছু না কিছু খাবার আসত, কিন্তু ইদানিং আরো বেশি আসছে। ভৈরবী মা বলেন, এত কেন? ভট্টাচার্য মশাই ওই মেয়েকে দেখিয়ে দেন, এত না হলে ওর মন ওঠে না। মাঝের এই দিনে এসে কল্যাণী বেশিরভাগ সময় ভৈরব বাবার ঘরেই কাটায়। আবার একবার দাওয়ায় এসে ভৈরবী মায়ের পাশে বসে তাকে একটু আধটু সাহায্য করে। ওষুধের জিনিসপত্র হাতে হাতে গোছগাছ করে দেয়। মাকে কিছু বলতে হয় না, এ কাজে যেন অনেকদিন ধরেই অভ্যস্ত। ভৈরবী মায়ের শিষ্যকে যাচাইও করে একটু আধটু। নতুন কোনো শিকড়, লতা বা ধাতুগুণের জিনিস দেখলে সেটা তুলে ধরে জিজ্ঞেস করে, এটা কি বলুন তো? জানা থাকলে কালীকিঙ্কর জবাব দেন। কি কি কাজে লাগে? কি জিনিস চেনা থাকলে এই জবাবও জানাই থাকে। ভেরি গুড। জানা না থাকলে কালীকিঙ্কর চুপচাপ মায়ের দিকে তাকান। মা বলেন, কি জিনিস আর কি কাজে লাগে এবার ওকে জিজ্ঞেস করো। মেয়ে কোনোদিন হেসে ফেলে, কোনোদিন বা আত্মরক্ষার পথ দেখে। আমি বলতে যাব কেন? আমি কি তোমার কাছে এসবের পাঠ নিচ্ছি? চটপট উঠে বাবার ঘরে চলে যায়। খেতে বসেও এক একদিন কম মজা করে না। কল্যাণী আর মোহিনী ভট্টাচার্যের আসন পাশাপাশি, মুখোমুখি আসনটা কালীকিঙ্করের। ভৈরবী মা পরিবেশন করেন। খেতে খেতে সেদিন হাত গুটিয়ে কল্যাণী কালীকিঙ্করের পাতের দিকে চেয়ে রইল। তারপর বলল, তপস্বী আর তপস্বিনীদের শুনেছিলাম সকলের ওপর সমদৃষ্টি। মেসোমশায়ের অর্থাৎ মোহিনী ভট্টাচার্যের স্বাভাবিক প্রশ্ন, কেন, কি হলো? একটা আঙুল তুলে কালীকিঙ্করের পাত দেখিয়ে দিল। ভালো ভালো মাংসের পিসগুলো সব ওই পাতে, তুমি আমি হারছি বুঝছি। ভট্টাচার্য মশাই হেসে উঠলেন। কালীকিঙ্করের খাওয়া আপনি থেমে গেল। বকুনির সুরে ভৈরবী মা বললেন, খাওয়ার সময়ও তুই পিছনে লাগতে ছাড়বি না? বেচারার খাওয়া থামিয়ে দিলি। আহা বেচারা, ভালো করে খান।
কথাবার্তা শুনে আর হাব ভাব থেকে কে বলবে এই মেয়ে তার থেকে বয়সে 9 বছরের ছোট। কালীকিঙ্কর এতটা হজম করতে রাজি নন। গম্ভীর মুখে ভৈরবী মাকে বললেন, মা, আমি যদি একবারটি আসন ছেড়ে উঠি আবার বসতে পাবো তো? না বুঝে ভৈরবী মা জিজ্ঞেস করলেন, কেন? আপনি সত্যি ভুল করেছেন দেখছি। ওর পাতে বেশিরভাগই হাড় পড়েছে। হাত ধুয়ে এসে আমি নিজে একটু মাংস বেছে দিই। বাচ্চা মেয়ের নজর লাগলে নিজে তাকে কিছু দিতে হয় শুনেছি। কোথায় শুনেছেন? আর এখানে বাচ্চা মেয়ে কে? কল্যাণীর সোজাসুজি চ্যালেঞ্জ। নজর কে কার দিকে দেয় আমি জানি না? মোহিনী ভট্টাচার্য খাচ্ছেন আর মিটিমিটি হাসছেন। শেষের কথা শুনে ভৈরবী মাও হেসে ফেললেন। বিতণ্ডা থামিয়ে যে যার খেয়ে ওঠো তো এখন। কালীকিঙ্করের দিকে চেয়ে বললেন, ও হাড় বেশি পছন্দ করে, তাই ওর পাতে হাড় বেশি। কল্যাণীও হেসে ফেলল। তারপরেই গলা চড়িয়ে হাঁক দিল, ও শিব ঠাকুর, শুনছ? জেগে আছো না ঘুমোচ্ছ? ঘরের ভিতর থেকে গম্ভীর জবাব এলো, জেগে আছি। ও ছোঁড়ার পাখা গজিয়েছে। হাড় চিবুতে হলে আগে পাখনা ছেঁটে দিতে হবে। সময় কল্যাণীর পরীক্ষার ফল বেরিয়েছে। কালীকিঙ্কর শুনলেন ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, কিন্তু আর নাকি পড়ার ইচ্ছে নেই। মেশোর ইচ্ছে এবারে কলেজে পড়ুক। সেই ইচ্ছে কল্যাণী ভৈরব বাবাকে দিয়ে বরবাদ করিয়েছে। তার কথার ওপর কার কথা? কিন্তু কালীকিঙ্করের এটা পছন্দ হয়নি। দুপুরে ভৈরব মায়ের সঙ্গে বসে ওষুধ বানাচ্ছিলেন। দুহাত ফাড়াকে বসে কল্যাণীও কি ঝাড়বাজ করছিল। নিজের কাজের দিকে চোখ রেখেই কালীকিঙ্কর বললেন, ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করে আর না পড়ার কোনো মানে হয় না। আপনাদের জোর করা উচিত ছিল। মন্তব্য ভৈরবী মায়ের উদ্দেশ্যে, কিন্তু ফোঁস যার করার সে করেই উঠল। আমাকে বিদ্যেধরী বানিয়ে আপনার কি সুবিধে হবে? আমার আর কি সুবিধে হবে? তোমার নিজেরই সুবিধে হবে। কি সুবিধে? চাকরি করতে বেরুবো? না বেরুলেও বেরুনোর যোগ্যতা থাকা ভালো। না পড়ে কি করবে? এমএ পড়তে পড়তে আপনি পড়া ছাড়লেন কেন? আপনি বা না পড়ে কি করছেন? রাগ না করে কালীকিঙ্কর বুদ্ধিমানের মতো হাসলেন। নিজেকে আমি মায়ের হাতে ছেড়ে দিয়েছি। কি করছি না করছি মা জানেন। নিজেকে আমি বাবার হাতে ছেড়ে দিয়েছি। কি করছি না করছি বাবা জানেন। মায়ের হাত চলছে, কিন্তু নিঃশব্দে হাসছেন। কালীকিঙ্কর টিপ্পনি সুরে বললেন, তুমিও তাহলে আমার মতোই ভেরেন্ডা ভাজবে। আপনার মতো কেন? আমি তো কোনো মেয়ের আঁচলের তলায় বসে নেই। বাবার কাছে ক্রিয়াকলাপ শিখে হাড় চিবোনোর বিদ্যেটাই ভালো করে রপ্ত করব। কালীকিঙ্কর অনেকদিন নিজেকে সমঝেছেন, এমনকি নিজের উপর চাবুক চালিয়েছেন। এই মেয়েকে সকলেরই ভালো লাগে। যাদের সঙ্গে আসে তাদের ভালো লাগে, যাদের জন্য আসে অর্থাৎ রোগীদেরও ভালো লাগে। ভৈরবী মায়ের ভালো লাগে, আর ভৈরব বাবার তো চোখের মণি। ওপরওয়ালার কারিগর বলে যদি কিছু থেকে থাকে তাহলে ভালো লাগার মতো মেয়ে করেই তাকে পাঠানো হয়েছে। কালীকিঙ্করেরও শুধু ভালো লাগলে সেটা দোষের ভাবতেন না, কিন্তু ভালো লাগা এক, আর সমস্ত চিত্ত সঙ্গোপনে তার জন্য উন্মুখ হয়ে থাকা আর এক। নিজের কাছে এই আকর্ষণ যত স্পষ্ট হয়ে উঠেছে, কালীকিঙ্করের তত অস্বস্তি। কল্যাণী মঙ্গলবারে তো আসেই, আর মাঝের একদিন বলতে শনিবারই বেশি আসে। কালীকিঙ্করের মনে হয় সপ্তাহের এই দুটো দিনই যেন বড় বেশি দেরিতে আসে, আর দিন দুটো ফুরোয়ও বেশি তাড়াতাড়ি। কিন্তু কোনো শনিবারে না এলে মনে হয় এমন বর্ণশূন্য দিন জীবনে যেন আর কখনো আসেনি। ভট্টাচার্য মশাইকে জিজ্ঞেসও করতে পারেন না কেন এলো না। তখন ভৈরবী মায়ের ওপরই রাগ হয়। কেন উতলা হন না? কেন জিজ্ঞেস করেন না এলো না কেন? এলো না তাতে তোর কি? তোর কি? তোর কি? নিজের ভিতর থেকে এই গর্জন শুনতে পান কালীকিঙ্কর। আক্রোশে নিজেকেই ফালা ফালা করে দিতে চান। তোর কি আশা? তোর কেন এত দুরাশা? তুই না খোঁজার জগতে পথ পাড়ি দিতে চেয়েছিলি। এই পথের কেউ দোসর হতে পারে? তোর এই খোঁজার জগতে এখন কে ঘুরঘুর করছে? শেষে কিনা একটা মেয়ে। তার থেকে তুই মরে যা, মরে যা, মরে যা, মরে যা। ক্ষিপ্ত হয়ে নিজেকে শাসন করতে চেষ্টা করেন।
তখন তার হাব ভাব আচরণ দেখে ভৈরবী মাও এক এক সময় চুপচাপ চেয়ে থাকেন। একটা দুটো করে একে একে 4টে বছর কেটে গেল। তার বয়স 29, কল্যাণীর 20। ভৈরবী মা একদিন কথায় কথায় বলেছিলেন বাবা নাকি 20তে বিয়ে দিতে বলেছিলেন ওই মেয়ের। সেই 20। কালীকিঙ্কর এমন নির্ভুল হিসেব রাখতে গেছেন কেন? কল্যাণীর 20 বছর বয়সটা একটা যন্ত্রণার মতো এগিয়ে আসছে তো আসছেই, তবু হিসেব ভুল করতে পারেন না কেন? এই মেয়ে এখন আরো নিটোল, আরো স্থির যৌবনা। চাল চলন স্বভাবের অস্থিরতা আগের থেকে কমেছে মনে হয়। কমেছে কারণ সে যেন তার কদর জানে, জানে দুনিয়া তার বশ। খুব মিথ্যে জানে কি? এই মেয়েকে দেখিয়ে মোহিনী ভট্টাচার্য যার দিকে আঙুল নাড়বেন সেই বর্তে যাবে, পরম সমাদরে নিয়ে গিয়ে ঘরে তুলবে। কিন্তু সঙ্গোপনে একই যন্ত্রণা পুষছেন কালীকিঙ্কর। বাসনার কোন অতলে নিঃশব্দে ডুবতে চলেছেন তিনি। একটি মেয়ের এমন কৃতদাস হয়ে বেঁচে আছেন তিনি। এই মৃত্যু থেকে তার যে সত্যিকারের মৃত্যু ভালো ছিল। আর না, এবারে তিনি এই মৃত্যুর গহ্বর থেকে নিজেকে টেনে তুলবেনই। বুদ্ধিনাশের এই জালে নিজেকে আর জড়াবেন না। ভৈরবী মায়ের সঙ্গে কাজে বসে সেই দুপুরেই প্রস্তাব পেশ করলেন। মা, 4 বছর আপনার আশ্রয় কাটিয়ে দিলাম, এবার কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। ভৈরবী মায়ের হাতের কাজ থেমে গেল। তিনি চেয়ে রইলেন। শিক্ষা দীক্ষা সব শেষ হয়েছে ভাবছিস? শুরু হয়েছে কিনা তাই জানি না মা। আপনার কাছ থেকে লোকের উপকার করার শিক্ষা কিছু পেয়েছি হয়তো, কিন্তু ভিতর থেকে এক পাও এগোইনি। পা বাড়ালেই ভেতর থেকে এগোনো হবে? আপনি আশীর্বাদ করলে হবে। কাপুরুষকে আশীর্বাদ করব কি করে? অনেক দিন ধরেই তোকে অন্যরকম দেখছি। পালানোর পথ কি কোনো পথ? কোথা থেকে কোথায় পালাতে চাস তুই? ভৈরবী মায়ের মুখে একই কথা। তিনি কি তার ভিতরের কাটা ছেঁড়া সব দেখতে পাচ্ছেন? তাকে বাসনার সমুদ্রে ডুবতে দেখছেন? একটু চুপ করে থেকে আদেশের সুরে ভৈরবী মা বললেন, অঘ্রাণ মাস পর্যন্ত অপেক্ষা কর, সব ঠিক হয়ে যাবে। এটা ভাদ্র শেষ, মাঝে আশ্বিন কার্তিক, অঘ্রাণে কল্যাণীর বিয়ে। তাহলে ভৈরবী মা তাঁর ভিতর দেখেছেন, তাই এই অমোঘ আদেশ। দাঁড়িয়ে থেকে কল্যাণীর বিয়ে দেখে এই কৃতদাসত্বের মায়া থেকে উত্তীর্ণ হতে হবে। তাই হোক, তিনি বলেছেন সব ঠিক হয়ে যাবে, এটুকুই সান্ত্বনা। বিয়ে জানে বলেই হয়তো কল্যাণী শনিবারে আসা ছেড়েছে। সাহায্যের দরকার হয় তাই শুধু মঙ্গলবারে ওষুধ দেবার দিনে আসে। সে কঙ্কালমালী ভৈরবের বড় আদরের শিষ্যা। বাবার কৃপায় তারও কি ভিতর দেখার চোখ হয়েছে? নইলে মুখের দিকে ভালো করে না তাকিয়েও মনে হয় কেন রমণীর চোখে মুখে কৌতুক উপচে উঠছে? কালীকিঙ্কর পারতপক্ষে তার দিকে তাকান না, কথা তো বলেনি না। তবু রোগী দেখা, ওষুধ দেবার পর্ব শেষ হতে কৌতুকে ডগবগ মুখের দিকে কালীকিঙ্করের চোখ পড়েই। তোমাদের অবধূতের কি এখন বাক সংযমের ব্রত চলছে নাকি গো মা? কোনো দিকে না তাকিয়ে কালীকিঙ্কর দাওয়া থেকে নেমে চলে এসেছেন। নিজের হাত থাকলে অঘ্রায়ণ মাসটাকে কালীকিঙ্কর টেনে হিঁচড়ে এগিয়ে নিয়ে আসতেন। তাড়াতাড়ি আসুক, তাড়াতাড়ি চলে যাক, মা বলেছেন তারপর সব ঠিক হয়ে যাবে। সেদিনটা জন্মাষ্টমী। কালীকিঙ্করের খেয়াল থাকার কথা নয়, ছিলও না। জিপ থামতে দেখল মোহিনী ভট্টাচার্যের সঙ্গে কল্যাণী নামছে। ভট্টাচার্যের হাতে দুটো মিষ্টির হাড়ি, আর কল্যাণীর হাতে বড়সড় একটা ফুলের ডালা। ফুল ছাড়া তাতে একটাকে চূড়ার মতো দেখা যাচ্ছে, সঙ্গে আরো কি। ঘরের সামনে এসে গলা চড়ালো, শিব ঠাকুর ঠিকঠাক আছো? আসবো? আয়, তুই হঠাৎ কোনটা নে? ভিতরে ঢুকল। বাইরে দাঁড়িয়ে কালীকিঙ্কর জবাব শুনলেন, আজ জন্মাষ্টমী, ইচ্ছে হলো তোমাকে একটু সাজাবো তাই। জন্মাষ্টমীতে তুই ভৈরবকে সাজাবি, এই মতি হলো তোর? ফুলের সঙ্গে এসব কি, মুকুট, চূড়া, বাঁশি? আমার হাতে পড়ে তুমি আজ মুরলীধর হবে। আর রাধিকা? আমি ছাড়া কে আবার তোমার রাধিকা হতে যাবে? যেমন কপাল। ঠিক আছে, সাজা। তারপর তোকে আমার কোলে বসে আমার সঙ্গে বাঁশি ধরতে হবে।
যা ডবকাখানা হয়েছিস, রাধিকাও এমন ছিল না। মোটা গলা আর সুরেলা গলার সরব হাসি। কালীকিঙ্করের দাওয়া থেকে নেমে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে। তার বিষাক্ত মনে এমন সহজ রসিকতারও বিষক্রিয়া, কিন্তু পা দুটো মেঝের সঙ্গে আটকে আছে। দাওয়ায় ও মাথায় দাঁড়িয়ে ভৈরবী মা নিচু গলায় ভট্টাচ মশাইয়ের সঙ্গে কি কথা বলছেন। বেশ কিছুক্ষণ বাদে ভৈরব বাবার হাঁক শুনে কালীকিঙ্কর সচকিত। অবধূত, এই শালা ভূত! ত্রস্তে ঘরে এসে দাঁড়ালেন। বাবাকে ফুল সাজে সাজানো হয়েছে। ফুলের মালা, ফুলের বালা, ফুলের বাজুবন্ধ, মাথায় শিখিচূড়া, হাতে বাঁশি। দেখ, ভালো করে দেখ। রাধিকা বলল হিংসে জ্বলে পুড়ে যাবে, ডেকে দেখাও। ঠিক বলেছে, জ্বলছিস। হা হা হা। এই শালা, আমার দিকে না তাকিয়ে তুই আমার রাধিকার রূপ গেলছিস? চোখ দুটো গেলে দেব না তোর। দূর হ, দূর হ। কালীকিঙ্কর ঘর ছেড়ে বেরিয়ে এলেন। সকলেই কি পরীক্ষার জালে কষে বাঁধছে তাকে? তাকে উত্তীর্ণ হতে হবে, হতেই তো হবে। দাওয়া থেকে নেমে এলেন। লক্ষ্য হারার মতো শ্মশানের ভিতর দিকে এগিয়ে চললেন। এটা ভাদ্রর শেষ, অগ্রহায়ণের যে আরো অনেক দেরি। সেই অঘ্রাণ মাস এলো। কালীকিঙ্কর আরো স্থির, আরো সংযত। বিয়ের দিন কবে জানা নেই, জানার আগ্রহও নেই। যেদিনেই হোক তিনি গিয়ে দাঁড়ানোর জন্য প্রস্তুত। কিন্তু ভৈরবী মা হঠাৎই এক বেখাপ্পা আদেশ করে বসলেন। বললেন, আজ বিকেলের দিকে ভট্টাচ বাবার জিপ এসে তোকে নিয়ে যাবে। তোর সঙ্গে কথা আছে, তৈরি থাকিস। তাঁর সঙ্গে ভট্টাচ মশাইয়ের কি কথা থাকতে পারে কালীকিঙ্কর ভেবে পেলেন না। হয়তো লোকবল কম, সাহায্য দরকার। জিপ এলো, তিনি উঠলেন। ফেরার সময়ও জিপ পাবেন আশা করা যায়, নইলে রামপুরহাট থেকে বাসে ফেরা আয়াসসাধ্য ব্যাপার। না, কালীকিঙ্করের মনে এখন কোনো দুশ্চিন্তার ঠাঁই নেই। ড্রাইভার বাড়ি দেখিয়ে দিয়ে জিপ নিয়ে চলে গেল। কড়া নাড়তে দরজা খুলে সামনে দাঁড়িয়ে কল্যাণী খুব অমায়িক গলা করে বলল, অবধূতজির আসতে পথে কোনো কষ্ট হয়নি তো? না, এ মাসেই শুনলাম তোমার বিয়ে। কনগ্রাচুলেশনস। শুনলেন, চাউনি বিস্ফারিত প্রায়। এ মাসেই আমার বিয়ে, আপনি শুনলেন? চাপা হাসিতে ঝকমক করছে সমস্ত মুখ। কালীকিঙ্কর হঠাৎ জবাব দিতে পারলেন না। ঠিকই শুনেছেন, থ্যাংক ইউ। ও মেসোমশাই, ইচ্ছে করে আসতে দেরি করছো কেন? ঘর ছেড়ে দ্রুত চলে গেল। হঠাৎ এমন মজার ব্যাপারটা কি হলো কালীকিঙ্কর বুঝলেন না। মোহিনী ভট্টাচ এসে পরম আদরের অতিথির মতোই ব্যবহার করলেন তাঁর সঙ্গে। জল খাবারের আয়োজন ভোজের আয়োজনের মতোই। জিপ পাঠিয়ে হঠাৎ বাড়িতে ডেকে আনা হলো কেন কালীকিঙ্কর তার কোনো হদিশ পেলেন না। আপ্যায়নের পর ভট্টাচ গৃহিণী উঠে যেতে আর ধৈর্য থাকল না। মা বলছিলেন কি দরকারি কথা আছে। হ্যাঁ, এইবার বলি। আজ 5 তারিখ, সামনের 14 তারিখে বিয়ের দিন ঠিক করলাম। অবশ্য ভৈরব বাবাকে একবার জিজ্ঞেস করে নিতে হবে। মা বলছিলেন কল্যাণীর ব্যাপারটা তোমাকে খোলাখুলি সব জানাতে। জানাবার ভারও তিনি আমাকেই দিয়েছেন, তাই তোমাকে ডেকে আনা। কালীকিঙ্কর বিমূঢ় হঠাৎ। কল্যাণীর ব্যাপার আমাকে জানাতে বলেছেন? আমাকে কেন? মোহিনী ভট্টাচ মিটিমিটি হাসছেন। বিয়েটা হতে যাচ্ছে তোমার সঙ্গে, আর জানাতে যাব অন্য লোককে ডেকে এনে? দীর্ঘ 4 বছর ধরে বিশাল একটা অনুভূতির বন্যাকে বুঝি কাঁচা মাটির বাঁধ দিয়ে ঠেকিয়ে রাখার জন্য যুঝছিলেন কালীকিঙ্কর অবধূত। কটামাত্র কথায় সেই বাঁধ হুড়মুড় করে ভেঙে পড়ল। সেই তোরে নিজেরই হাবুডুবু দশা। মনের সেই অবস্থাতেই মোহিনী ভট্টাচ যা বলে গেলেন তিনি বোঝার মতো বসে শুনলেন। কল্যাণীর বাবার নাম পরমেশ চক্রবর্তী, মায়ের নাম মহামায়া। মহামায়াই এখন কঙ্কালমালী ভৈরবের ডেরার ভৈরবী মা। কল্যাণী তার একমাত্র সন্তান। রামপুরহাটেই পরমেশ চক্রবর্তীর বাপের মস্ত অবস্থা ছিল। জমি জমা আর প্রাসাদের মতো বাড়ি ছিল। কলকাতায় বাড়ি ছিল। অল্প বয়সে অগাধ বিত্তের অধিকারী হয়ে পরমেশের মাথা ঘুরে গিয়েছিল। আগেও তার স্বভাব চরিত্র ভালো ছিল না। তার চরিত্র শোধরানোর জন্য বাপ মা অনেক বাছাই করে রূপসী মেয়ে মহামায়াকে ঘরে এনেছিলেন।
তাকে পেয়ে পরমেশ বিকৃতির পথে আরো বেশি এগিয়েছেন। তার ভোগের লালসা, অত্যাচার, ব্যভিচার বেড়েই চলেছিল। কিন্তু মহামায়ার ভিতরেও আগুন কম ছিল না। শ্বশুর শাশুড়ির মৃত্যুর পরেই একমাত্র মেয়েকে নিয়ে তিনি কলকাতার বাড়িতে চলে এসেছেন। এমন বাপের চোখের সামনে তিনি মেয়েকে রাখতে রাজি নন। নিজের এই চরিত্র পরমেশের, তার উপর সন্দেহ রোগ। রামপুরহাটে থাকতে স্ত্রীকে ঘরবন্দি রেখেছিলেন। চাকর বাকরকে পর্যন্ত অন্দরমহলে ঢুকতে দিতেন না। স্ত্রীর এমন বিদ্রোহ তিনি বরদাস্ত করেন কি করে? রামপুরহাট থেকে কলকাতা আর কত দূরে? মাতাল হয়ে আসতেন। অত্যাচার আর উৎপীড়নও দিনে দিনে ক্রমশ বেড়েই চলেছিল। স্ত্রীর প্রতি সন্দেহের কীট তার মাথায় প্রথম ঢোকে রামপুরহাটে প্রায় সমবয়সী নিজের খুড়তুতো ভাইকে নিয়ে। এই দেওরটিকে মহামায়া পছন্দ করতেন। সেই দেওরও তখন কলকাতাবাসী। নিজের সেধে এসে মহামায়ার দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। এমন দরদের একটাই অর্থ জানেন পরমেশ চক্রবর্তী। আর নিজের স্ত্রীর কলকাতা এসে থাকার কারণও তার কাছে জলের মতো স্পষ্ট। ক্রমে তাঁর দিকে চেয়ে নিজের মৃত্যুর ছায়া আর সর্বনাশের ছায়া দেখতে লাগলেন মহামায়া। মানুষটা সেই যে কলকাতায় এসে বসেছেন আর নড়েন না। বাড়িতে যাদের নিয়ে ভোগের আসর বসে, অন্তঃপুরের দিকে তাদের হাঙরের দৃষ্টি। বিদ্রোহের আগুন নিয়ে আবার স্বামীর মুখোমুখি দাঁড়িয়েছেন। পরমেশের চোখে মুখে ক্রূর বিকৃত হাসি। বলেছেন, ভয় করছে? স্বামীকে বাতিল করে কেবল একজনের সঙ্গে আনন্দের খোরাক জোগাচ্ছ? সেই একের জায়গায় 5 জন হলে অত ভয়ের কি আছে? ওই অ্যালসেশিয়ান গুলোকে এবার একদিন ছেড়ে দেব ভাবছি। ক্ষুধায় তৃষ্ণায় বেচারারা পাগল পাগল করছে। মহামায়ার মনে হলো সেই রকমই কিছু করতে পারে। রমণীর দেহ ছিঁড়ে খেতে দেখার উল্লাস দু চোখ দিয়ে যেন গলগল করে উপচে উঠছে। আর শেষে এই লোকের হাতে তার মৃত্যু অবধারিত। পরদিন মেয়েকে আয়ার সঙ্গে স্কুলে পাঠালেন না। তাকে প্রস্তুত করে নিজে নিয়ে যাবার জন্য তৈরি হলেন। পরমেশ জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? মহামায়া জবাব দিলেন, হেডমিস্ট্রেস দেখা করতে বলেছেন। মেয়ের সম্পর্কে কিছু বলবেন হয়তো। স্ত্রীর শান্ত মেজাজ দেখে পরমেশ হাসলেন। সেই বিকৃত হাসি। ফেরার সময় একবার শিবুর সঙ্গে দেখা করে আসবে না? কবে আবার সুযোগ হয় ঠিক কি? শিবু সেই খুড়তুতো দেওর। সন্দেহের কীট দংশনে এখন সমস্ত মস্তিষ্ক ঝাঁঝরা। মহামায়া মেয়েকে নিয়ে চলে গেলেন। পরমেশের চোখে এটা নতুন কিছু নয়। মেয়েকে নিয়ে অনেক দিনই তাকে স্কুলে যেতে দেখেছেন। মহামায়া নিজেও আর ফেরেননি, মেয়েও না। কবে কিভাবে বক্রেশ্বর শ্মশানের কঙ্কালমালী ভৈরব বাবার সঙ্গে তার যোগাযোগ মোহিনী ভট্টাচার্য জানেন না। বাবার তলব পেয়ে একদিন ছুটে গিয়ে দেখেন ঘরে একটি মহিলা আর 7-8 বছরের মেয়ে বসে। মেয়েটিকে তার হাতে তুলে দিয়ে বাবা হুকুম করলেন, এই মেয়ে তোমার কাছে গচ্ছিত থাকলো। নিজের ছেলে মেয়ের থেকেও বেশি যত্নে একে প্রতিপালন করবে। কেউ জিজ্ঞেস করলে আত্মীয় পরিচয় দেবে। মেয়েটিকে নয়, ওই মহিলাকে কি মোহিনী ভট্টাচার্য কোথাও কখনো দেখেছেন? ঠাউর করতে পারলেন না। এরকম এক তাজ্জব দায়িত্ব তাকে দেওয়া হলো বলেই আরো অবাক। করজোরে জিজ্ঞেস করলেন, ইনি কে বাবা? সঙ্গে সঙ্গে হুঙ্কার, তোর তা দিয়ে কি দরকার রে শালা? আমার ভৈরবী, কেন চোখে ধরেছে? কল্যাণীকে নিয়ে মোহিনী ভট্টাচার্য প্রস্থান করে বেঁচেছেন। রামপুরহাটে ভৈরবীকে নিয়ে একটা চাপা কানাঘুষো একটু একটু করে বেড়েছে। বছর ঘুরতে কিছু কানে গেছে পরমেশ চক্রবর্তীরও। তিনি এই শ্মশানে এসেছেন, দূর থেকে স্বচক্ষে ভৈরবীকে দেখেছেন। হ্যাঁ, তখন তো তার ভৈরবীরই বেশ। দিন কতকের মধ্যে রামপুরহাটের বাড়িতে 7টি নতুন মুখ দেখা গেছে। রাতে মদের নেশায় পরমেশ চক্রবর্তীর নীরব সংকল্প নিজেদের অগোচরেই হয়তো কিছুটা সরব হয়েছিল। একে পুলিশের চাকরি মোহিনী ভট্টাচার্যের, তাই কঙ্কালমালী ভৈরবের এমন ভক্ত। তাঁরও কানে আসা খুবই স্বাভাবিক। বাবার থানে বড় রকমের কিছু হামলা করতে যাচ্ছে, রক্তাক্ত কাণ্ড কিছু হতে যাচ্ছে। জিপ ছুটিয়ে ঊর্ধ্বশ্বাসে ভৈরব বাবার কাছে এসেছেন তিনি। পুলিশের বড় চাকরিতে বহাল। বাবার হুকুম হলে সকলকে অ্যারেস্ট করে থানায় পুরতে অসুবিধে নেই। ভৈরব বাবা নির্বিকার, কিচ্ছু করতে হবে না, সময় হয়েছে, শালা নিজেই মরবে। তবু সকলের অজান্তে বাড়িটাকে বেশ কড়া প্রহরায় রেখেছিলেন মোহিনী ভট্টাচার্য। ঠিক 3 দিন পরের যা সমাচার, পুলিশের চোখে ঘটনার থেকে
তা অভিনব কিছু নয়। তবু কণ্টকিত শুধু মোহিনী ভট্টাচ। বাবার নিরুদ্বেগ ভবিষ্যৎবাণী মনে পড়েছে। সকালে রক্তাক্ত মৃত অবস্থায় পরমেশ চক্রবর্তীকে তার শোবার ঘরে পাওয়া গেছে। ঘরের সিন্দুক হাঁ করা খোলা। 7 জন নতুন মুখের মধ্যে 2 জন উধাও। পুলিশের জেরায় বাকি 5 জন কবুল করেছে আগের দিন সকালে পরমেশ চক্রবর্তী 7 জনকে দেবার জন্য ব্যাংক থেকে 21,000 টাকা তুলে ওই সিন্দুকে রেখেছিলেন। লোক দুটোর সঙ্গে সেই টাকাও উধাও। পরের এই 13 বছরের সমাচার সংক্ষিপ্ত। নিজের মেয়ের মতোই কল্যাণীকে বড় করেছেন মোহিনী ভট্টাচ। অবশ্য বাবার কৃপাই এই মেয়ের সবথেকে বড় সম্পদ। বাবার নির্দেশে পরমেশ চক্রবর্তীর রামপুরহাটের বাড়িঘর, জমিজমা আর কলকাতার বাড়ি বেচে নগদ টাকা সব কল্যাণীর নামে ব্যাংকে জমা ছিল। সুদে আসলে সে টাকা 6 লক্ষর ওপর দাঁড়িয়েছে। সে সাবালিকা হতে সব এখন তার হেফাজতে। সেই দিন ওই টাকার অঙ্ক শুনে কালীকিঙ্করের মাথাটা ঝিমঝিম করে উঠেছিল। ভট্টাচ মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে জিপে ওঠার পরেও ভেবেছিল বাবার ডেরায় ফিরে না গিয়ে একেবারে শটকান দেবে কিনা। 6 লাখ টাকার ওপরে মালিক, বাপ রে বাপ! রূপের ডালি এত বড়লোক মেয়ের জন্য এরা তাকেই বাছাই করে নিলেন কেন কালীকিঙ্কর ভেবে পেলেন না। কিন্তু পালানোর চিন্তা বেশিক্ষণ মাথায় ঠাঁই পেল না। আজ 4 বছর ধরে যে মেয়ে তার মন জুড়ে বসে আছে, সেই মনের সঙ্গে ওই মেয়ের কোনো টাকার যোগ ছিল না। ওই মেয়েকেই কেবল তার মস্ত ঐশ্বর্য বলে মনে হয়েছিল। টাকার লোভের ছিটে ফোঁটাও ছিল না, এখনো নেই। এই মাসেই বিয়ে বলে অভিনন্দন জানানোর জবাবে কল্যাণীর সেই মুখ, সেই বিস্ফারিত চাউনি আর সেই কথাগুলো চোখ কান জুড়ে বসল। বলেছিল, শুনলেন? এ মাসেই আমার বিয়ে আপনি শুনলেন? তার মানে কার সঙ্গে এ বিয়ে কেবল অবধূতি জানতেন না, আর সকলেরই জানা ছিল। বিয়ে হয়ে গেল। ভট্টাচ মশাইয়ের বাড়িতেই হিন্দু মতে বিয়ে, আবার সেই বাড়িতেই বৌভাত, ফুলশয্যা। এ বিয়েতে তেমন আড়ম্বর বা জাঁকজমক কিছুই হলো না। ফুলশয্যার রাতে কল্যাণীকে নিরিবিলিতে পাওয়ার পরেও নিজের এই ভাগ্য কালীকিঙ্কর যেন বিশ্বাস করতে পারছিলেন না। তখনও ভাবছেন এমন ঘটনার বুনোট সম্ভব হলো কি করে, কে ঘটালো? বলেই ফেললেন, ব্যাপারখানা কিরকম হলো? নববধূর মুখের হাসিতে, চাউনিতে বা কথায় লজ্জা টজ্জার লেশমাত্র নেই। কেন, এরকমই হবে তুমি জানতে না? আমি একটা ভবঘুরে বাউন্ডুলে শ্মশানে ভৈরবী মায়ের কাছে পড়ে থাকি। আমার জন্য রাজত্ব শুধু রাজকন্যা সেজে বসে আছে কি করে জানবো? তুমি জানতে? 4 বছর আগে প্রথম যেদিন তোমাকে দেখলাম সেদিনই জানতাম। কি করে? কালীকিঙ্কর ব্যগ্র উন্মুখ। সেদিনই দই মিষ্টির হাঁড়ি হাতে তোমাকে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে শিব ঠাকুর হুঙ্কার ছাড়লেন, মনে নেই? বললেন, তুমি তার বুক ঝাঁঝরা করে দেবার মতলবেই এখানে এসে জুটেছ। আমি তক্ষুনি বুঝে নিয়েছি ব্যাপারখানা এই দাঁড়াবে। এর অনেক পরে অবশ্য শুনেছি মায়ের সঙ্গে তোমার প্রথম সকালের ইন্টারভিউতে তুমি ফার্স্ট ক্লাস নম্বর পেয়ে গেছলে। কিন্তু আমার তো তুমি কিছুই জানতে না। মায়ের মতলব বুঝে তুমি ধাক্কা খাওনি। কি বুদ্ধি তোমার! বললাম না, প্রথম দিন শিব ঠাকুরের ওই কথা শুনেই যা বোঝার আমি বুঝে নিয়েছি। মায়ের মনে যাই থাক, তার ভৈরব বাবার মত না হলে কারোর 1 পা এগোবার সাধ্য ছিল নাকি? আর তিনি মত দিলে আমি ধাক্কা খেতে যাব কেন? আমার ভালো মন্দ তার থেকে বেশি কে জানে, কে বোঝে? পরদিন সকালে জিপে করে দুজনে এলেন কঙ্কালমালী ভৈরব আর ভৈরবী মাকে প্রণাম করতে। ভট্টাচ মশাই দুপুরের খাওয়া দাওয়ার আয়োজনও সেখানেই করেছেন। বউ নিয়ে ঘরে ঢুকতেই ভৈরব বাবার বজ্র হুঙ্কার, শালা বেঈমান, শালা নেমোখারাম! তো বেটিকে আমি সাবধান করে দিয়েছিলাম না? এ শালা আমার বুক ঝাঁঝরা করে দেওয়ার মতলবেই এখানে এসেছে। তার পায়ের কাছে কল্যাণী জানু আসনে বসল। আঁচলের গ্রন্থিতে টান পড়তে কালীকিঙ্কর পিছনে এসে দাঁড়ালেন। মুখখানা যতটা সম্ভব বেজার করে কল্যাণী ভৈরব বাবার দিকে তাকালো। বুকে একটু হাত বুলিয়ে দেব? তাতে আর কতটুকু জুড়বে? তুইও এমন নেমোখারাম? হ্যাঁ, আমাকে ছেড়ে তুই ওই শালাতে মজে গেলি? অবলাকে তুমি রক্ষা করলে না, কি করব? আস্তে আস্তে তাঁর 2 পায়ের ওপর বাঁধা রাখল।
পায়ের ওপর নিজের কপাল, মুখ আর দু গাল বুলোতে লাগল। এই প্রণাম দেখে কালীকিঙ্করের বুকের তলায় অদ্ভুত এক আবেগের ঢেউ। কঙ্কালমালী ভৈরব হাসছেন মিটিমিটি। জটা জুটো চুল দাড়ি বোঝাই রুক্ষ মূর্তি ভৈরব বাবার এমন কোমল বুক কালীকিঙ্কর আর দেখেনি। প্রণাম করে উঠতে ভৈরবী মায়ের দিকে বাবা হাত বাড়ালেন। সিঁদুরের পাত্র হাতে তিনি প্রস্তুত। বাবা মোটা মোটা 3টে আঙুল সিঁদুরে ডুবিয়ে কল্যাণীর কপালে আর মাথায় লেপে দিলেন। সে উঠে সরে বসতে কালীকিঙ্কর হাঁটু মুড়ে বসে বাবার পায়ে মাথা রাখলেন। 10 সেকেন্ড না যেতে বাবা দাবরানি দিয়ে উঠলেন। খুব ভক্তি দেখিয়েছিস শালা, এবারে ওঠ। উঠতে বাবা তাঁর কপালে সিঁদুর দিয়ে একটা ত্রিশূলের মতো কিছু একটা এঁকে দিলেন মনে হলো। পরে আয়নায় দেখেছেন ত্রিশূলই। ভৈরব কটমট করে খানিক সোজা তাঁর দিকে চেয়ে থেকে কল্যাণীর দিকে ফিরলেন। এ শালা তোকে খুব ভোগাতে আর জ্বালাতে চেষ্টা করবে, তুই কিচ্ছু পরোয়া করিস না। যত চেষ্টা করবে শালা, নিজে তত ভুগবে আর জ্বলবে। কল্যাণী আলতো করে বলল, জ্বালাতে আর ভোগাতে চেষ্টা যাতে না করে তুমি তাই করে দাও, দুজনেরই বাঁচোয়া। ভৈরব বাবা খেঁকিয়ে উঠলেন, আমি কি ঈশ্বর যে যা বলবি তাই করে দেব? ও শালার খেলা না খেলে কারো পার আছে? ঝামেলায় পড়লে ওই শালাকেই ডাকবি, দেখবি এই শালারও নাকে আপনা থেকেই দড়ি পড়ে গেছে। ও শালা মানে ঈশ্বর, আর এ শালা মানে কালীকিঙ্কর। বিয়ের 10 দিন যেতেই ভৈরবী মা জামাইকে তাড়া দিতে শুরু করলেন। আর বসে থাকিস না, দেখে শুনে একটু জমি কিনে 2খানা ঘর তুলে নে। ভট্টাচ মশাইয়ের ওখানে আর কতদিন পড়ে থাকবি? কিন্তু ভট্টাচ মশাই যে ছাড়তে চান না, বলেন হবেক্ষণ যাক কিছুদিন। তিনি অন্য আশায় বলেন শিগগিরই নিজের ভুল বুঝবেন। ভৈরব বাবা কোন্নগরের গঙ্গার কাছাকাছি নিরিবিলিতে একটু জমি নিয়ে ঘর তুলতে বলেছেন তোদের। ভট্টাচ মশাইয়ের কি আশা বা কি ভুল আর মাথায় থাকল না কালীকিঙ্করের। জিজ্ঞেস করলেন, হুগলির কোন্নগর, সেখানে কেন? জায়গাটা খুব পছন্দ। প্রথম জীবনে ভৈরব বাবা সেখানকার শ্মশানেই কাজ করেছিলেন। কল্যাণীকে বলতে সেও সায় দিল। হ্যাঁ, শিব ঠাকুর মুখ ফুটে বলেছেন যখন, সেখানেই জমি দেখো। কিন্তু এত তাড়ার কি আছে? আচ্ছা, এদিকে ভট্টাচ মশাই আমাদের ছাড়তে চান না, ওদিকে মা বলছেন উনি অন্য আশায় আছেন, শিগগিরই নিজের ভুল বুঝবেন। কি ব্যাপার বলো তো? ব্যাপার আর কি, মেসোমশাই ভাবছেন আমাদের বাড়িঘর না হওয়া পর্যন্ত মা আর তার ভৈরব বাবাকে আটকে রাখা যাবে। কিন্তু তা তো আর যাবে না, ওরা খুব শিগগিরই চলে যাবেন। আকাশ থেকে পড়লেন কালীকিঙ্কর। ওরা চলে যাবেন মানে? কোথায় যাবেন? তা কি করে জানবো? তাছাড়া কত জায়গায় যাবেন ঠিক আছে, আর ফিরবেন না। মনে হয় না। আমার বিয়ের জন্যই এতদিন এখানে আটকে ছিলেন, এখন যে কোনো দিন দেখব তাঁরা চলে গেলেন। এ খবর শুনে কালীকিঙ্কর যত না অবাক, তার থেকে বেশি অবাক কল্যাণীর দিকে চেয়ে। না, ওই মুখে এতটুকু বিষাদের চিহ্ন মাত্র নেই। আর ফিরবেন না জেনেও এমন নির্লিপ্ত থাকতে পারে কি করে? মায়ের প্রতি না হোক, ভৈরব বাবার প্রতি তার আকর্ষণ তো নিজের চোখেই দেখা। জিজ্ঞেস না করে পারলেন না, তোমার মন খারাপ হচ্ছে না, কষ্ট হচ্ছে না? তেমন সাদাসিধে জবাব। মন খারাপের কি আছে, আর কষ্টই বা হবে কেন? সেই 10 বছর বয়সে দীক্ষা নেবার পর থেকে শিব ঠাকুর কি এক মুহূর্ত আমার কাজ ছাড়া নাকি? সত্যি দিন কতকের মধ্যে ভৈরবী মা আর কঙ্কালমালী ভৈরব বক্কমণির থান ছেড়ে চলে গেলেন। কোথায় গেলেন কেউ জানল না। কল্যাণী তেমনি নির্লিপ্ত, সহজ। বুকের ভেতরটা খাঁকা করতে লাগলো কেবল মোহিনী ভট্টাচার্যের আর কালীকিঙ্কর অবধূতের। কল্যাণী তার মনের অবস্থা আঁচ করে হেসেই মন্তব্য করল, তোমার সত্যিকারের অবধূত হতে ঢের দেরি। জীবনের আর এক অধ্যায় শুরু হলো কালীকিঙ্কর অবধূতের। এই অধ্যায় তার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বিনী নিজের স্ত্রী কল্যাণী। কোন্নগরে জমি কেনা হয়েছে। কালীকিঙ্কর আর ভট্টাচ মশাইয়ের তৎপরতায় 3 ঘরের একতলা দালান উঠতেও সময় লাগল না। তিনি আর তার গৃহিণী এসে তাদের সংসার পেতে দিয়ে গেছেন। তারপর দিনে দিনে নিজের স্ত্রীটিকেই আবিষ্কারের ঝোঁক, নেশা, এমনকি অসহিষ্ণুতাও কালীকিঙ্করের। তার সহজ নির্লিপ্ততার আবরণ তিনি ভাঙতে চেয়েছেন।
এর সবটুকুই একেবারে সহজাত, এ তিনি কিছুতেই ভাবতে পারেন না বা ভাবতে চান না। এত টাকা যার দখলে, তার মন যাচাই করার চেষ্টা অস্বাভাবিক নয় খুব। এত টাকা তোমার, স্বামীকে খাইয়ে পড়িয়ে রাখছ, আমি তো তোমার কৃতদাস। দু চোখে সহজ কৌতুক উপচে উঠতে দেখেছেন। কৃত নয়, তবে দাস বলতে পারো। কিরকম? তুমি তো আমার কাছে আসনি। শিব ঠাকুরের ইচ্ছে বুঝে আমি নিজে সেধে তোমার কাছে গেছি, তাই কৃত আর কি করে হবে? আর শুধু দাস তুমি নিজে হতে পারো যদি সেই রকম ভাবো। এর সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। নিজেকে আমি তোমার দাস ভাবি? মাঝে মাঝে এই রকমই মনে হয়। বেশি মনে হয় যখন বীরত্ব ফলাতে চেষ্টা করো। আসলে তুমি নিজেই সহজ হতে পারছো না। নিজেকে জাহির করার তাড়নায় আর সেই সঙ্গে এক অমোঘ আকর্ষণে আকণ্ঠ ভোগের মধ্যে ডুবতে চেয়েছেন। সেই ভোগ অনেক সময় প্রায় নির্দয় নিষ্ঠুর হয়ে উঠতে চেয়েছে, কারণ ভোগের দোসরের তখনও কোনো প্রতিবাদের আভাস মাত্র নেই। সর্বংসহার মতো অচঞ্চল, চোখে কৌতুক, ঠোঁটে হাসি, প্রত্যাখ্যানের অসহিষ্ণুতা নেই। আবার দিনের পর দিন এই ভোগ পর্ব থেকে সরে দাঁড়িয়েও দেখেছেন, তখনও কোনো আহ্বান নেই। এক এক সময় মনে হতো সত্যি তিনি এক রমণীর দাস হয়ে পড়েছেন। এই রমণী তার স্নায়ু সত্তা সব গ্রাস করে বসে আছে। বন্ধনের এই শেকল তাকে ছিঁড়তে হবে। জীবনটাকে তিনি এই মোহনায় টেনে এনেছেন এমন পরিণতির জন্য নয়। তখনই বিচ্ছিন্ন হতে চেয়েছেন। প্রথমে ৩-৪ দিন, তারপর ১ সপ্তাহ, তারপর ১, ১.৫, ৩-৪ মাসের জন্য উধাও হয়েছেন। আবার এক বিচিত্র তৃষ্ণা তাকে ঘরের দিকে টেনেছে। তৃষ্ণাই শুধু নয়, সেই সঙ্গে একটা শূন্যতা বোধও। প্রতিবারই আশা করেছেন ফিরে এসে স্ত্রীর দুশ্চিন্তাকাতর ম্লান মুখ দেখবেন, কিন্তু তার বিপরীত। হাসি মুখের টিপ্পনি শুনতে হয়েছে, অবধূতজির ধৈর্য ফুরলো। মনের এই অবস্থায় একটা ভাঙচুরের নেশায় পেয়ে বসত কালীকিঙ্করকে। রক্তমাংসের এই রমণীর দেহই ভেঙে চুরে রহস্য উন্মোচনের লক্ষ্য। তখনও প্রত্যাখ্যান নেই, বিরক্তি নেই, টানা বিরতির পরে আহ্বানও নেই। শেষে হাল ছেড়ে জিজ্ঞেস না করে পারেননি, আচ্ছা, এতদিন আমি ছিলাম না, তোমার ভাবনা হয়নি? দু চোখে কৌতুক উপচে উঠতে দেখেছেন। জবাবটুকু তেমনি সরস। ভাবনা না হলে তুমি ফিরে এলে কি করে? ভাবনার টান পড়তেই তো এসে হাজির হলে। একটু বাদে আবার বলেছে, আচ্ছা, আমার শিব ঠাকুরের কাছে 4 বছর থেকেও তুমি সহজ হতে পারো না কেন? উনি বলেছিলেন তুমি আমাকে অনেক ভোগাতে আর জ্বালাতে চেষ্টা করবে, আর ঠিক তাই করতে গিয়ে নিজেই ভুগছ, জ্বলছ। সুখে থাকতে তোমাকে এমন ভূতে কিলোয় কেন? বছরের পর বছর কেটে যায়, কিন্তু কালীকিঙ্করের খুব একটা পরিবর্তন হয়নি। আপনা থেকেই কি করে ভক্ত জুটছে, জোটে, জানেন না। নিজের কাজ অনুশীলন, তন্ময়তা নিয়ে বেশ কিছুদিন হয়তো বিভোর হয়ে রইলেন। তারপরেই ভিতর থেকে আবার একদিন ছোটার তাড়া, পালানোর তাড়া, কেউ আষ্টে পৃষ্ঠে বাঁধছে মনে হলেই বন্ধন ছেঁড়ার তাগিদ। পরে অবশ্য ভেবে দেখেছেন এটা নতুন কিছু নয়, ছেলেবেলা থেকেই তার এই স্বভাব। এখন বন্ধনের রকম পের হয়েছে শুধু। এখন স্ত্রী বন্ধন, সোনার শিকল হলেও শিকলই। মনের একটা দিক এই শিকলে বাঁধা পড়ে আছে মনে হলেই বেরিয়ে পড়েন। এই করে দেশের অনেক জায়গায় আবার অনেকবার করে ঘোরা হয়ে গেল। অর্থের জন্য স্ত্রীর মুখাপেক্ষী হতে হয় না, অর্থের যোগানদার আপনা থেকেই এগিয়ে আসে। কিন্তু তখনও তার মনে হয়নি ঘটনার আসর সাজানো আছে বলেই, আর সেই আসরে কিছু ভূমিকা আছে বলেই তাঁর টান পড়ে। তিনি ঠাঁই নাড়া হন, কিন্তু নিজে ভাবেন বন্ধন দশা ঘোচানোর তাগিদেই তিনি বেরিয়ে পড়েন। শেকল ছিঁড়ে অনির্দিষ্ট কালের জন্য বেরিয়ে পড়ার শেষ প্রহসন 7 বছর আগে। তখন নানা দিকে তাঁর অনেক ভক্ত, অনেক কদর, কিন্তু ঘরের স্ত্রী যেমন বন্ধন, এসবও তেমনি বন্ধন। কেবলই মনে হতো সবকিছু ছেড়ে, সবকিছু থেকে উত্তীর্ণ হয়ে তিনি যদি কেউ না, কিছু না বা কারো কাছে না গোছের একজন হতে পারতেন, তাহলে নিজেকে পেতেন। কঙ্কালমালী ভৈরব বাবা হয়তো এই পাওয়াই পেয়েছেন। সত্যিকারের সাধন পথের যাত্রীদেরও হয়তো এই পাওয়াটুকুই লক্ষ্য। কারো প্রতি বিন্দুমাত্র অভিমান বা অভিযোগ না রেখেই সেবারে অনির্দিষ্ট কালের জন্য ঘর ছেড়েছিলেন। তিনি কেউ না হবেন,
কিছু না হবেন, কারো না হবেন। বিহারের দ্বারভাঙা জেলার কাকুরঘাটির মহাশ্মশানে এক অজানা অবধূত হিসেবে টানা 3 বছর কাটিয়েছিলেন। তারপর এক ঘটনার ধাক্কায় আবার ছিটকে বেরিয়ে পড়েছেন। ঘরে ফিরে এসেছেন। মনে হয় তাঁর চোখ খুলেছে। তখনই মনে হয়েছে সেখানকার সাজানো ঘটনায় তার একটা বড় ভূমিকা ছিল বলেই টান পড়েছিল। তারপর থেকেই তাঁর জিজ্ঞাসা, এমন সব ঘটনা কেন ঘটে, কে ঘটায়, কে সাজায়? এরপর থেকে স্ত্রীকেও আর তিনি শেকল ভাবেন না, বরং শক্তি ভাবতে চেষ্টা করেন। 4 বছরের মধ্যে আর ঘর ছাড়ার টান অনুভব করেননি। আজ এ পর্যন্তই। উপন্যাসের 5ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।